আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেটস এবং এই ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচারের কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করা, তারপরে হচ্ছে একটা গ্রাফের কানেক্টেড কম্পোনেন্ট গুলোকে ফাইন্ড করা। আমরা চলো দেখি যে আসলে ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচারটা কেমন বা কিভাবে এলিমেন্ট গুলো নিয়ে ডিল করে, এবং এই ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচারকে নিয়ে আমরা কিভাবে পরবর্তীতে একটা গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি বা কানেক্টেড কম্পোনেন্ট ফাইন্ড করতে পারি। আচ্ছা, তাহলে আমরা ডিসজয়েন্ট সেট ব্যাপারটা কি সেটা নিয়ে একটু শুরু করি। ছোটবেলায় আমরা সেট করেছি না, যে মনে করো আমার কাছে একটা সেট আছে এ এবং এতে কিছু এলিমেন্ট আছে। ধরলাম আমার কাছে আরো একটা সেট আছে বি। এখন আমি যে কাজটা করতে চাচ্ছি, এ এবং বি এর মধ্যে যে কমন এলিমেন্ট গুলো আছে সেগুলো আমি ফাইন্ড করতে চাচ্ছি। তাহলে এ আর বি এর মধ্যে কমন এলিমেন্ট গুলো যদি আমি বের করতে চাই, তাহলে আমরা কি ইউজ করি বলতো? এ ইন্টারসেকশন বি না? তাহলে এ ইন্টারসেকশন বি, এখানে ইন্টারসেকশন সাইনটা ঠিক মতন দিতে পারছি না, তুমি একটু বুঝে নিও। এ ইন্টারসেকশন বি, তার মানে কি এ এবং বি এর মধ্যে যে কমন এলিমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে এ ইন্টারসেকশন বি। কিন্তু এখানে খেয়াল করো, এ এবং বি এর মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে কি হবে বলো তো? এটা একটা এমটি সেট বা নাল সেট হবে। তখন আমরা বলি যে এ আর বি হচ্ছে ডিসজয়েন্ট সেট। বাংলায় যদি আমরা বলি এটা হচ্ছে নিশ্চিত সেট। তোমাদের মনে আছে যে দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তখন তাদেরকে নিশ্চিত সেট বলা হয়। সেই নিশ্চিত সেটই হচ্ছে আমাদের ডিসজয়েন্ট সেট। তাহলে আমরা যদি দুইটা সেট নিলাম, দুইটা না অনেকগুলো সেট হতে পারে, যদি তাদের মধ্যে পেয়ার ওয়াইজ কোনো কমন এলিমেন্ট না থাকে তখন আমরা তাদেরকে বলবো তারা হচ্ছে ডিসজয়েন্ট সেট। তাহলে এখানে আমরা কি বলতে পারি? হিয়ার এ এন্ড বি আর ডিসজয়েন্ট সেটস। তাহলে সামারি এটাই যে দুইটা সেটের কথা যদি চিন্তা করি, যদি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে তাহলে তারা ডিসজয়েন্ট সেট। শুধু দুইটা না, অনেকগুলো সেটও যদি থাকে তাহলে পেয়ার ওয়াইজ, যে পেয়ার ওয়াইজ যদি কোনো কমন এলিমেন্ট না থাকে তখন সেই সবগুলো সেটকে আমরা বলবো ডিসজয়েন্ট সেটস। এবার আমরা আসি যে আমাদের ডিএসএ 2 এর ক্ষেত্রে ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচারটা কেমন। এই ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচারে কিছু অপারেশনস আছে, স্ট্যান্ডার্ড অপারেশনস। মেক সেট, ইউনিয়ন, ফাইন্ড। এটা কেমন? ওই যে মনে আছে আমরা ডিএসএ 1 এ বা এর আগে পড়েছি স্ট্যাক ডেটা স্ট্রাকচার। স্ট্যাক একটা ডেটা স্ট্রাকচার ছিল। এই স্ট্যাকে আমরা কি করতাম বলতো? এলিমেন্ট গুলোকে স্টোর করতাম, তাই না? এবং একটা পার্টিকুলার কন্ডিশন মেনে এলিমেন্ট গুলোকে স্টোর করা হতো, যে প্রত্যেকটা এলিমেন্ট সবসময় টপে অ্যাড হবে। তখন এই স্ট্যাকের কিছু স্ট্যান্ডার্ড অপারেশন ছিল, যেমন পুশ, তারপরে হচ্ছে পপ, তারপরে হচ্ছে টপের এলিমেন্টটাকে জানার জন্য আমরা গেট টপ এরকমও হয়তো একটা ফাংশন লিখতাম। তারপরে হচ্ছে আমার স্ট্যাকটা এমটি কিনা সেটা চেক করার জন্য ইজ এমটি। সো স্ট্যাক একটা ডেটা স্ট্রাকচার ছিল যেটাতে আমরা কিছু এলিমেন্ট স্টোর করতাম, এবং সেটাতে এই পুশ, পপ, টপ বা ইজ এমটি এরকম কিছু স্ট্যান্ডার্ড ফাংশন বা অপারেশনস ছিল। ঠিক তেমনি ডিসজয়েন্ট এর ডেটা স্ট্রাকচারেরও তিনটা স্ট্যান্ডার্ড অপারেশন আছে। একটা হচ্ছে মেক সেট, ইউনিয়ন আর ফাইন্ড। মেক সেটের কাজ কি? মেক সেট এক্স, মানে তুমি ওকে একটা এলিমেন্ট দিবে, সে কি করবে? ওই এলিমেন্টটা দিয়ে একটা নতুন সেট গঠন করে তোমাকে রিটার্ন করবে। ঠিক আছে? যে কি করবে? তুমি ওকে একটা এলিমেন্ট দিলে এক্স, সেই এক্স নিয়ে সে কি করবে? একটা নতুন সেট গঠন করবে, এবং এক্স হবে তার একমাত্র এলিমেন্ট। ইউনিয়ন এক্স ওয়াই, এক্স এবং ওয়াই কে ইউনিয়ন করব। এটার মানে কি? এক্স এই এলিমেন্টটা যেই সেটে আছে এবং ওয়াই যে সেটে আছে, ওই দুইটা সেটকে আমরা মার্জ করে দিব বা ইউনিয়ন করে দিব। মনে করো এক্স আছে হচ্ছে এস এক্স এই সেটটাতে, আর ওয়াই এই এলিমেন্টটা আছে এস ওয়াই এই সেটে। সো ইউনিয়ন এক্স ওয়াই কি বলে? এই দুইটা এলিমেন্ট যে দুইটা সেটে আছে ওই দুইটা সেটকে ইউনিয়ন বা মার্জ করে দাও। তারপরে ফাইন্ড এক্স। ফাইন্ড এক্স এর কাজ কি? এই যে আমরা যখন ইউনিয়ন করতে যাচ্ছিলাম তখন আমরা কি করছিলাম বলতো? প্রথমে আমাকে জানতে হবে না যে এক্স কোন সেটে আছে। তো আমরা কিভাবে ফাইন্ড করব যে এক্স কোন সেটে আছে? তার জন্য এই যে আমরা এই ফাইন্ড অপারেশন ইউজ করব। ফাইন্ড অপারেশনের কাজ কি? একটা এলিমেন্ট কোন সেটে আছে সেটা আমাদেরকে জানাবে। এখন আমরা এটা কিভাবে বুঝবো যে একটা এলিমেন্ট কোন সেটে আছে বা একটা সেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? সো সেটকে রিপ্রেজেন্ট করা হয় একটা রিপ্রেজেন্টেটিভ দিয়ে, যে একটা সেটে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে কিন্তু তার মধ্যে একটা রিপ্রেজেন্টেটিভ থাকবে। কেমন ব্যাপারটা? মনে করো যে তোমাদের ক্লাসকে আমি অনেকগুলো গ্রুপে ভাগ করলাম, এবং প্রত্যেকটা গ্রুপের একটা করে গ্রুপ লিডার আছে। প্রত্যেকটা গ্রুপের একটা করে গ্রুপ লিডার আছে। এখন মনে করো আমি কাউকে জিজ্ঞেস করলাম যে তুমি কোন গ্রুপে। সে যদি তার গ্রুপ লিডারের নাম বলে তাহলে আমি বুঝতে পারবো ও আচ্ছা ও ওর গ্রুপে আছে বা ওই গ্রুপ লিডারের গ্রুপে আছে। তাহলে এই গ্রুপ লিডার হচ্ছে ওই গ্রুপের রিপ্রেজেন্টেটিভ বা ওই গ্রুপটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক তেমনি আমরা যখন ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করব, অনেকগুলো সেট থাকবে এবং তারা পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট হবে, মানে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। ওই প্রত্যেকটা সেটের
কে রিপ্রেজেন্ট করার জন্য প্রত্যেকটা সেটে একটা এলিমেন্টকে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ঠিক করব, এবং ফাইন্ড এক্স এর কাজ হচ্ছে সে কি করবে, ওই সেটের রিপ্রেজেন্টেটিভকেই রিটার্ন করবে। ফাইন্ড এক্স এর কাজ কি, যে এক্স, ফাইন্ড এক্স, যে এক্স কোন সেটে আছে আমরা সেটা জানতে চাই। তো ফাইন্ড এক্স এর কাজ হচ্ছে এক্স যে সেটে আছে ওই সেটের রিপ্রেজেন্টেটিভকে রিটার্ন করবে। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দিয়ে দেখি। মনে করো যে আমাদের কাছে 5টা এলিমেন্ট আছে, 0 1 2 3 4। এখন আমরা প্রথমে মেক সেট ফর অল, মানে সবগুলো এলিমেন্টের জন্য মেক সেট করতে চাচ্ছি। তার মানে কি করবে, সবগুলো এলিমেন্টকে নিয়ে একটা করে নতুন সেট গঠন করবে, যেমন মেক সেট 0, তার মানে 0 কে নিয়ে একটা নতুন সেট গঠন করবে এবং তার একমাত্র উপাদান হবে 0। আবার 1 কে নিয়ে একটা সেট গঠন করবে, তার একমাত্র উপাদান বা এলিমেন্ট হচ্ছে 1। তাহলে সবগুলো এলিমেন্টের জন্য মেক সেট করা মানে কি, সবগুলোকে নিয়ে একটা আলাদা আলাদা ভাবে নতুন করে সেট গঠন করবে, সবগুলো এলিমেন্টের জন্য আলাদা ভাবে নতুন সেট গঠন করবে। যে মেক সেট 0, 0 এর জন্য নতুন সেট, তারপরে মেক সেট 4, 4 এর জন্য নিউ সেট। এরপরে মনে করো আমরা ইউনিয়ন করতে চাচ্ছি 0 3, তার মানে 0 যেই সেটে আছে এবং 3 যেই সেটে আছে ওই দুটো সেটকে আমরা কি করে দিব, মার্জ করে দিব বা ইউনিয়ন করে দিব। তাহলে 0 এবং 3 এই দুটো আগে আলাদা ছিল, তো এই দুটাকে মার্জ করে আমরা একটা নতুন সেট পেলাম, সেই সেটে এখন আছে 0 আর 3 একসাথে। এখন আমরা কি বলেছি বলতো, যে প্রত্যেকটা সেটকে রিপ্রেজেন্ট করার জন্য ওই সেটে একটা রিপ্রেজেন্টেটিভ থাকবে। যখন প্রত্যেকটি এলিমেন্ট ইন্ডিভিজুয়ালি থাকে বা একটা করেই এলিমেন্ট থাকে, তখন সে নিজেই তার নিজের সেটের রিপ্রেজেন্টেটিভ। কি বললাম, যখন সিঙ্গেল এলিমেন্ট থাকে সেট গুলোতে, যে প্রথমে যখন আমি মেক সেট করেছি প্রত্যেকটা সেটে একটা করেই এলিমেন্ট, তাহলে সে নিজেই নিজের রিপ্রেজেন্টেটিভ। যেমন 0 এর সেট, 0 এর সেটে 0 শুধুমাত্র একাই আছে, তাহলে 0ই নিজেই নিজের সেটের রিপ্রেজেন্টেটিভ। আবার আমরা যদি 3 এর সেটের কথা চিন্তা করি, একটাই এলিমেন্ট আছে, তাহলে 3 নিজেই নিজের সেটের রিপ্রেজেন্টেটিভ। তো একটা এলিমেন্ট থাকলে সে নিজেই ওই সেটের রিপ্রেজেন্টেটিভ হবে। কিন্তু যখন আমি 0 আর 3 কে মার্জ করে ফেললাম, এখন আমার সেটে দুইটা এলিমেন্ট আছে, এখন যে কোনো একজনকে রিপ্রেজেন্টেটিভ বানাবো। ধরে নিলাম আমি 0 কে রিপ্রেজেন্টেটিভ বানালাম। এখন কিভাবে বানালাম এটা আমরা পরে যখন কোড দেখব তখনই আমরা আসলে বুঝতে পারবো যে কিভাবে যখন দুইটা সেটকে আমরা ইউনিয়ন করছি তখন নতুন রিপ্রেজেন্টেটিভ আমরা আসলে কিভাবে সেট করি। তা আপাতত ধরো আমি ধরে নিলাম 0 কে আমি এই নতুন সেটের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেট করে দিলাম, আর বাকি যারা ছিল তারা আগে যেমন ছিল তেমন ভাবেই থেকে যাবে। এরপরে আসি 1 আর 3 কে ইউনিয়ন করতে বলেছে, তার মানে 1 যেই সেটে আছে এবং 3 যেই সেটে আছে এই দুটো সেটকে আমরা মার্জ করে দিব। তাহলে 1 আর 3 কে মার্জ করার ফলে 1 এর সেট আর 3 এর সেট, তাহলে 3 আছে 0 এর সেটে আর 1 তো 1 এর সেটেই আছে, তাহলে 0 এর সেট এবং 1 এর সেটকে মার্জ করে আমরা এখন নতুন একটা সেট পেলাম, যে সেটে কে কে আছে 0 1 আর 3। তাহলে সেম ভাবে এই নতুন সেটের আবার একটা রিপ্রেজেন্টেটিভ সেট করে দিলাম, ধরে নিলাম এই সেটেরও রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 0। এবার আমরা 0 আর 1 কে ইউনিয়ন করতে চাই, মানে 0 যেই সেটে আছে এবং 1 যেই সেটে আছে ওই দুটা সেটকে আমরা মার্জ করে দিব। কিন্তু খেয়াল করো 0 এবং 1 এরা কি একই সেটে আছে না, কারণ 0 এর রিপ্রেজেন্টেটিভও 0 নিজে, আবার 1 যে সেটে আছে সেই সেটের রিপ্রেজেন্টেটিভও 0। তার মানে আমরা বলতে পারি যে 0 আর 1 যেহেতু সেম সেটে আছে, তার মানে এরা অলরেডি মার্জ করাই আছে এদেরকে, আর আলাদাভাবে মার্জ বা ইউনিয়ন করার কোনো দরকার নেই। এবার 2 আর 4, তাহলে সেম ভাবে 2 আর 4 এর সেটকে মার্জ করে দিলাম এবং ধরে নিলাম এই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2। তারপরে 1 আর 4 কে, তার মানে 1 যে সেটে আছে এবং 4 যে সেটে আছে এই দুটো সেটকে আমরা ইউনিয়ন করে দিব বা মার্জ করে দিব। তাহলে 1 আছে 0 এর সেটে, কারণ 1 যে সেটে আছে সেই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 0। আবার 4 আছে হচ্ছে 2 এর সেটে, কারণ 4 যে সেটে আছে সেই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2। তাহলে এই দুটো সেটকে ইউনিয়ন করে আমরা এই সেটটা পেলাম, সেখানে কি সবগুলো এলিমেন্ট চলে আসলো। তাহলে একটা খেয়াল করো, আমাদের কাছে 5টা এলিমেন্ট ছিল টোটাল, তাই না? ইনিশিয়ালি 5টা এলিমেন্ট ছিল, সেই 5টা এলিমেন্টকে কতগুলো ইউনিয়ন দিয়ে আমি একটা সেটে কনভার্ট করতে পারলাম, যে সবগুলো এলিমেন্টকে একটা সিঙ্গেল সেটে নিয়ে আসার জন্য আমার কয়টা ইউনিয়ন দরকার হলো। চলো দেখি, যে এরপরে খেয়াল করো আর যতই ইউনিয়ন করি না কেন সবাই তো অলরেডি ইউনিয়ন হয়েই গেছে বা সবাই একসাথে একটা সেটে চলেই আসছে। এরপরে তুমি আর যতগুলো ইউনিয়নই করতে যাও না কেন ওগুলো ইউনিয়ন করার কোনো দরকার হবে না, কারণ সবগুলো এলিমেন্ট যেহেতু সেম সেটে আছে সো তাদেরকে তার নতুন ভাবে মার্জ করার কিছু নেই। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার কাছে যতগুলো এলিমেন্ট আছে, যে 5টা এলিমেন্টকে একসাথে ইউনিয়ন করে বা কতগুলো ইউনিয়ন করে আমরা একটা সিঙ্গেল সেটে নিয়ে আসতে পারি। তাহলে দেখি তো এখানে কয়টা ইউনিয়ন দরকার হচ্ছে, 1 2 3 4, মাঝখানে ইউনিয়নটা কিন্তু হয়নি, তার মানে অ্যাকচুয়াল ইউনিয়ন হয়েছে 4টা। তাহলে আমরা আসলে এটাকে যদি জেনারেলাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যে নাম্বার অফ এলিমেন্টস আমি ধরে নিলাম যে
আমার কাছে n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে নাম্বার অফ ইউনিয়ন রিকোয়ার্ড টু কিপ all the elements into a single set, যে আমি সবগুলো এলিমেন্টকে যদি একটা সিঙ্গেল সেটে আনতে চাই তাহলে আমার কতগুলো ইউনিয়ন দরকার হবে। এখানে 5টা এলিমেন্ট ছিল, n-1, তাই না, একটা কম, যে আমার যতগুলো এলিমেন্ট হবে সবগুলোকে একসাথে একটা সেটে আনার জন্য তার থেকে একটা কম ইউনিয়ন লাগবে। তোমরা আরো এক্সাম্পল নিয়ে কাজ করো, দেখো যে আমাদের আসলে n-1 সংখ্যক ইউনিয়নই দরকার হবে। তাহলে এটাই আমরা একটু মনে রাখবো যে আমার কাছে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে সেইগুলো এলিমেন্টকে ডিসজয়েন্টস ডেটা স্ট্রাকচার ব্যবহার করে যদি আমি সিকোয়েন্সিয়ালি ইউনিয়ন করতে করতে তারপর সবগুলোকে একটা সিঙ্গেল সেটে নিয়ে আসতে চাই তাহলে আমার n-1টা ইউনিয়ন দরকার হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো, কারণ এটা পরবর্তীতে আমাদের দরকার হতে পারে যে তোমার কাছে n সংখ্যক এলিমেন্ট আছে, এখন এদেরকে একসাথে কানেক্ট করতে কতগুলো ইউনিয়নের দরকার হতে পারে। n-1টা ইউনিয়নের দরকার হবে, যে সবগুলো এলিমেন্টকে একসাথে কানেক্ট করার জন্য একটা সিঙ্গেল সেটে নিয়ে আসার জন্য। এখন আমরা আসি যে ডিসজয়েন্ট সেটের ডেটা স্ট্রাকচারটাকে আমরা যে 3টা অপারেশন দেখলাম, এই 3টা অপারেশনের সুডো কোডটা একটু দেখে নিই। তাহলে প্রথমে মিক্সেটের কাজ কি ছিল, আমি ওকে একটা এলিমেন্ট দিব এবং সেই এলিমেন্টটাকে নিয়ে কি করবে, সে একটা সেট গঠন করবে। এখন কাহিনী হচ্ছে আমরা এই ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করব কিভাবে। রিপ্রেজেন্ট করার জন্য শুধুমাত্র একটা প্যারেন্টের অ্যারে ব্যবহার করা হয়। একটা প্যারেন্টের অ্যারে ইউজ করেই আমরা আসলে ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারবো। পরে আমরা সিমুলেশন করে দেখবো যে কিভাবে আসলে প্যারেন্টের অ্যারে দিয়ে আমরা এলিমেন্টগুলোকে ট্র্যাক রাখতে পারছি। তো আমরা আমাদের ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচারে মেইন যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে একটা প্যারেন্টের অ্যারে। একটা প্যারেন্টের অ্যারে দিয়েই আমরা এই ডিসজয়েন্টসের ডেটা স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করবো। তাহলে মেক সেটের কাজ কি, যে সে কি করে, যখন আমরা একটা এলিমেন্ট নিয়ে নতুন সেট গঠন করব, মেক সেট কি করে, ওই এলিমেন্টের প্যারেন্ট তার নিজেকেই সেট করে দেয়। একটা নতুন সেট গঠন করার জন্য সে কি করে, ওই এলিমেন্টের প্যারেন্ট তার নিজেকেই সেট করে দেয়। মেক সেটের কাজ খুবই সিম্পল, নিজের প্যারেন্ট নিজেকেই সেট করে দিব। এরপরে ইউনিয়ন এক্স ওয়াই, তার আগে একটু ফাইন্ড এর কাজ কি, ফাইন্ড কি করে মনে আছে, যে ফাইন্ড এক্স, এটার মানে কি এক্স যে সেটে আছে ওই সেটের রিপ্রেজেন্টেটিভকে রিটার্ন করে, যে রিটার্ন দ্য রিপ্রেজেন্টেটিভ কন্টেইন অফ দ্য সেট কন্টেইনিং এক্স। তাহলে আমরা একটু ফাইন্ড সেটের কাজ কি বলি, যে আমরা যদি ফাইন্ড সেট নিয়ে কাজ করি, ফাইন্ড এক্স, এটার কাজ কি, যে আমরা জানতে চাচ্ছি এক্স কোন সেটে আছে। তাহলে ফাইন্ড এক্স আসলে কি রিটার্ন করে, রিটার্নস দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সেট কন্টেইনিং এক্স, যে এক্স যে সেটে আছে ওই সেটের যে রিপ্রেজেন্টেটিভ সেই রিপ্রেজেন্টেটিভটাকে রিটার্ন করে। তো আমরা বলেছি যে প্রত্যেকটা সেটকে রিপ্রেজেন্ট করার জন্য একটা এলিমেন্টকে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেট করব। সো ফাইন্ড এক্স এর কাজ কি, যে এক্স কোন সেটে আছে, তো আমরা ওই রিপ্রেজেন্টেটিভ দিয়ে সেটটাকে আইডেন্টিফাই করব। তাহলে ফাইন্ড এক্স এর কাজ হচ্ছে এটা। এবং ইউনিয়ন কি করে, মনে করো এক্স এবং ওয়াই এই দুইটা এলিমেন্টকে আমি ইউনিয়ন করতে চাচ্ছি। সো প্রথমে আগে আমাকে খুঁজে নিতে হবে, তাই না, যে এক্স কোন সেটে আছে। তাহলে আমরা কিভাবে জানবো বা কিভাবে খুঁজে বের করবো এক্স কোন সেটে আছে, এই যে ফাইন্ড অপারেশন দিয়ে। ফাইন্ড সেটের কাজ কি, এক্স যে সেটে আছে সেই সেটের রিপ্রেজেন্টেটিভটা আমাকে রিটার্ন করবে। ধরে নিলাম এক্স এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এ। আবার সেকেন্ড এলিমেন্ট ওয়াই, আমাকে আগে জানতে হবে ওয়াই কোন সেটে আছে। তাহলে কিভাবে জানবো, ফাইন্ড সেট ওয়াই দিয়ে। তাহলে ফাইন্ড সেট ওয়াই কি রিটার্ন করবে, ওয়াই যে সেটে আছে সেই সেটের রিপ্রেজেন্টেটিভ। ধরে নিলাম এই কেসে ওয়াই যে সেটে আছে তার রিপ্রেজেন্টেটিভ, ওই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে বি। তারপর ইউনিয়ন কি করে, সিম্পলি এর প্যারেন্ট বি কে সেট করে দেয়। ঠিক আছে, এতটুকুই কোড, এবং এটা দিয়েই আমরা আসলে সিমুলেশন গুলো করার চেষ্টা করবো। তাহলে আমরা কোডটা দেখে নিলাম, মেক সেট কি করে, তার নিজের প্যারেন্ট নিজেকেই বানিয়ে দেয়। তারপরে ফাইন্ড এর কাজ কি, একটা এলিমেন্ট যে সেটে আছে তার রিপ্রেজেন্টেটিভকে রিটার্ন করে। এবং আমরা পরে দেখবো যে কিভাবে আসলে ফাইন্ড সেটটা কাজ করে। আর ইউনিয়ন কি করে, এক্স এবং ওয়াই এই দুটো এলিমেন্টকে ইউনিয়ন করবে। আগে জানতে হবে এক্স কোন সেটে আছে, সেই সেটের রিপ্রেজেন্টেটিভ এ, তারপরে ওয়াই যে সেটে আছে সেই সেটের রিপ্রেজেন্টেটিভ বি, তারপরে এর প্যারেন্ট বি কে সেট করে দেয়। তাহলে চলো আমরা একটু সিমুলেশন দিয়ে দেখি যে এই কোডগুলো আসলে কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে আসলে ডিসজয়েন্টস ডেটা স্ট্রাকচারটাকে মেইনটেইন করি। তাহলে কি বলেছি, যে আমাদের একটা প্যারেন্টের অ্যারে থাকবে এবং প্যারেন্টের অ্যারে দিয়ে আমরা ডিসজয়েন্টস ডেটা স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করব। আমরা এর আগে যে সেট আকারে দেখিয়েছি ওটা তো আমরা আগে ম্যাথমেটিক্সে যেভাবে সেটকে রিপ্রেজেন্ট করতাম, কিন্তু ডিএসএ 2 তে আমরা যখন ডিসজয়েন্টস এর ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করব তখন আমরা যখন ওকে
কোডিং লেভেলে ইমপ্লিমেন্ট করতে যাব তখন আমরা একটা প্যারেন্টের অ্যারে হিসেবে মেনটেন করবো, ঠিক আছে? প্যারেন্টের অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করবো। কোডিং লেভেলে যখন আমরা ডিসজয়েন্ট সেটকে রিপ্রেজেন্ট করতে যাব তখন আমরা একটা প্যারেন্টের অ্যারে দিয়ে ওকে রিপ্রেজেন্ট করবো। আর আমরা যখন সিমুলেশন করব বা ভিজুয়ালাইজ করব তখন আমরা একটা ট্রি স্ট্রাকচার হিসেবে ওকে চিন্তা করব। কি করব? ট্রি এর স্ট্রাকচার হিসেবে চিন্তা করব। যখন আমরা সিমুলেশন করব তখন আমরা একটা ট্রি স্ট্রাকচার হিসেবে চিন্তা করব। আর যখন আমরা কোডিং লেভেলে গিয়ে ইমপ্লিমেন্ট করব তখন আমরা প্যারেন্টের অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে আমরা ধরে নিলাম আগের মতোই আমাদের কাছে 5টা এলিমেন্ট আছে 0 থেকে 4। মেক সেট ফর অল তার মানে কি? যে সবগুলো এলিমেন্টের জন্য মেক সেট। কোড কি বলে যে এখানে ইন্ডেক্স গুলো কি এলিমেন্ট গুলোকে রিপ্রেজেন্ট করে, যে 0 1 2 3 4 চারটা এলিমেন্ট, এবং ওই ইন্ডেক্সে গিয়ে আমি প্যারেন্টের ভ্যালু সেট করে দিয়ে আসলাম। মেক সেটের কাজ কি ছিল বলো তো? নিজের প্যারেন্ট নিজেকেই সেট করে দাও। এই যে 0 0 এর প্যারেন্ট হচ্ছে 0, আবার 1 1 এর প্যারেন্ট হচ্ছে 1, 2 2 এর প্যারেন্ট হচ্ছে 2। যে সবগুলো এলিমেন্টের জন্য মেক সেট করা মানে কি? তার নিজের প্যারেন্ট আমি নিজেকেই সেট করে দিব। তাহলে প্যারেন্টের অ্যারেটা দেখতে হবে এরকম। আর আমি যখন সিমুলেশন করতে যাব তখন কি করব? ট্রি স্ট্রাকচার হিসেবে চিন্তা করব। তো প্রথমে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে এক একটা করে ট্রি এর নোড ক্রিয়েট করব এবং তার নিজেকেই নিজের প্যারেন্ট সেট করে দিব। এবার মনে করো আমি ইউনিয়ন করতে চাচ্ছি, 0 এবং 1 কে ইউনিয়ন করতে চাচ্ছি। তাহলে অবশ্যই আগে আমাকে জানতে হবে 0 কোন সেটে আছে। সেটা কিভাবে পাবো? ফাইন্ড 0 দিয়ে। তাহলে আমি 0 এবং 1 কে ইউনিয়ন করতে চাই, তাহলে প্রথমে আগে জানতে হবে 0 কোন সেটে আছে। সেটা আমি কিভাবে ফাইন্ড করবো? এই যে ফাইন্ড অপারেশন দিয়ে। ফাইন্ড 0, ফাইন্ড 0 কি রিটার্ন করবে? 0 যে সেটে আছে সেই সেটের রিপ্রেজেন্টেটিভ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে একটা সেটের রিপ্রেজেন্টেটিভ কে, বা এই যে যে ডেটা স্ট্রাকচারের প্যারেন্টের অ্যারে, এটা দিয়ে আমি কিভাবে আইডেন্টিফাই করব যে একটা সেটের রিপ্রেজেন্টেটিভ কে? অনেকভাবে করতে পারি। প্রথমে যেভাবে আইডেন্টিফাই করতে পারি, একটা এলিমেন্ট যদি নিজেই নিজের প্যারেন্ট হয় তাহলে সেই হচ্ছে ওই সেটের রিপ্রেজেন্টেটিভ। তাহলে খেয়াল করো 0 সে কি নিজেই নিজের প্যারেন্ট না? তাহলে আমি যদি সিমুলেশনের ক্ষেত্রে যাই, এখানে যে আমি অনেকগুলো নোড ড্র করেছি সেখানে যদি দেখি 0 এর প্যারেন্ট কিন্তু 0 নিজেই। তার মানে কি 0 সিঙ্গেল এলিমেন্ট, এবং সিঙ্গেল এলিমেন্ট হলে কি সে নিজেই নিজের রিপ্রেজেন্টেটিভ। এভাবে একভাবে আমি আইডেন্টিফাই করতে পারি। খেয়াল করো আবার অ্যারেতে দেখো 0 এর প্যারেন্ট কিন্তু 0 নিজেই। তো কোনো একটা এলিমেন্টের প্যারেন্ট যদি সে নিজেই হয় তাহলে সেই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। তাহলে ফাইন্ড 0 0 রিটার্ন করবে। আবার সেম ভাবে ফাইন্ড 1, এখানেও দেখো 1 এর প্যারেন্ট কিন্তু 1 নিজেই। এই যে 1 এর প্যারেন্ট কিন্তু 1 নিজেই, তাহলে 1 এর রিপ্রেজেন্টেটিভও 1। সো ফাইন্ড 1 কত রিটার্ন করলো? ফাইন্ড 1 1 রিটার্ন করলো। তাহলে আমরা জেনে গেলাম 0 যে সেটে আছে তার রিপ্রেজেন্টেটিভ কে, সে 0, এবং সেটাকে আমরা এ দ্বারা ডিনোট করলাম। তারপর 1 যে সেটে আছে তার রিপ্রেজেন্টেটিভও 1। আর আমাদের সুডোকোড কি বলে? এ এর প্যারেন্ট বি কে সেট করে দাও। তাহলে এ হচ্ছে 0, বি হচ্ছে 1, তাহলে 0 এর প্যারেন্ট 1 কে সেট করে দাও। তাহলে 0 এর প্যারেন্ট যখন আমি 1 কে সেট করে দিব তখন আমরা দেখি যে আসলে কি হচ্ছে। খেয়াল করো এই যে 0 এর প্যারেন্ট আমি কাকে সেট করে দিলাম? 1 কে সেট করে দিলাম। তাহলে আমি যখন সিমুলেশন করছি তাহলে এভাবে করে আমার ট্রি স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল। খেয়াল করো এখানে কি অনেকগুলো নোড না, বা অনেকগুলো ট্রি, এখানে 4টা ট্রি আছে। তাহলে অনেকগুলো ট্রি নিয়ে কি গঠিত হয়? একটা ফরেস্ট। সো এটাকে বলা হয় ডিসজয়েন্ট সেট ফরেস্ট। এটাকে বলা হচ্ছে ডিসজয়েন্ট সেট ফরেস্ট। আর এখানে অনেকগুলো ট্রি আছে, অনেকগুলো ট্রি নিয়েই এই ডিসজয়েন্ট সেট ফরেস্টটা গঠিত হয়েছে। তাহলে আমরা 0 আর 1 কে ইউনিয়ন করার পরে অ্যালগরিদম অনুযায়ী বলেছে 0 এর প্যারেন্ট 1 কে সেট করে দাও। আমি 0 এর প্যারেন্ট 1 কে সেট করে দিয়েছি। আর এখানে প্যারেন্ট অ্যারেতে কি চেঞ্জ হচ্ছে? এই যে 0 ইন্ডেক্স 0 এলিমেন্টটাকে ইন্ডিকেট করছে। তাহলে 0 এর প্যারেন্ট হচ্ছে 1। এরপরে মনে করো আমরা 4 আর 2 কে ইউনিয়ন করতে চাচ্ছি। তার মানে 4 যে সেটে আছে আর 2 যে সেটে আছে ওই দুটো সেটকে আমরা ইউনিয়ন বা মার্জ করে দিব। তাহলে 4, খেয়াল করে এটা হচ্ছে আমার লাস্ট আপডেটেড, এটা হচ্ছে আমার লাস্ট আপডেটেড ফরেস্ট। তাহলে আমরা যখন ফাইন্ড করব আমরা লাস্ট আপডেটেড ফরেস্টেই ফাইন্ড করতে যাব। তাহলে আমরা এখানে আসি 4। খেয়াল করো 4 এর প্যারেন্ট কিন্তু সে নিজে। আমি যদি প্যারেন্টে অ্যারেতে যাই 4 এর প্যারেন্ট হচ্ছে সে নিজেই। তাহলে ফাইন্ড 4 কত রিটার্ন করবে? ফাইন্ড 4 4ই রিটার্ন করবে। আবার সেম ভাবে ফাইন্ড 2, সেটা কি খেয়াল করো এখানেও কিন্তু 2 কিন্তু ওই 3 এর একমাত্র এলিমেন্ট, এবং 2 এর প্যারেন্ট কিন্তু সে নিজেই। তাহলে 2 এর রিপ্রেজেন্টেটিভও 2 নিজেই। তাহলে ফাইন্ড 2 ও কত রিটার্ন করবে? 2 রিটার্ন করবে। আর আমাদের কোড কি বলে? এর প্যারেন্ট বি কে সেট করে দাও। এখানে এ হচ্ছে 4, বি হচ্ছে 2, তার মানে 4 এর প্যারেন্ট 2 কে সেট করে দাও। ওকে, 4 এর প্যারেন্ট আমি 2 কে সেট করে দিই, তাহলে আমার ফরেস্টটা এমন হয়ে যাবে যে 4 এর প্যারেন্ট আমি 2 কে সেট করে দিলাম, আর বাকিগুলো যেমন ছিল তেমন ভাবেই থেকে যাবে। এবং প্রত্যেকটা অপারেশন শেষে আমার ফরেস্টের কারেন্ট কন্ডিশন কি সেটা কিন্তু পুরাটাই শো করতে হবে, যে 4 টু করার পরে এই হচ্ছে আমার ফরেস্টের কারেন্ট কন্ডিশন। তাহলে আর আমাদের প্যারেন্ট অ্যারেতে কি চেঞ্জ হবে? 4 এর প্যারেন্ট 2 হয়ে যাবে। এই যে 4 ইন্ডেক্সে গিয়ে তার প্যারেন্ট আমি 2 সেট করে দিলাম। এবার আমরা আসি ইউনিয়ন 0 2।
জিরো আর টু কে কি করব, ইউনিয়ন করব। তাহলে সেম ভাবে আগে আমাকে জানতে হবে জিরো কোন সেটে আছে। এখন আমরা আসি, এই হচ্ছে আমাদের লাস্ট আপডেটেড ফরেস্ট। খেয়াল করো, জিরো এর প্যারেন্ট কি জিরো নিজে? না, জিরো এর প্যারেন্ট কিন্তু জিরো নিজে না, জিরো এর প্যারেন্ট হচ্ছে ওয়ান, তার মানে জিরো ওই সেটের রিপ্রেজেন্টেটিভ না। তাহলে আমরা রিপ্রেজেন্টেটিভ কিভাবে ফাইন্ড করতে পারি? যে একটা সহজ ওয়ে হয়েছে সিমুলেশন করতে করতে আগানোর ক্ষেত্রে, জিরো যেই ট্রিতে আছে ওই ট্রি এর রুট নোডই হচ্ছে ওই ট্রি এর রিপ্রেজেন্টেটিভ। কি বললাম? কোনো একটা ট্রি এর রুট নোড হচ্ছে ওই ট্রি এর রিপ্রেজেন্টেটিভ। তাহলে জিরো যে ট্রিতে আছে সেই ট্রি এর রুট নোড কে ওয়ান, তাহলে জিরো এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ওয়ান। ঠিক আছে, এটা আমরা খুব ইজিলি বের করতে পারি যে কোনো একটা নোডের রুট নোড যে, সেই কোনো একটা ট্রি এর রুট নোড যে, সেই রুট নোডই হচ্ছে ওই ট্রি এর রিপ্রেজেন্টেটিভ। তাহলে জিরো যে ট্রিতে আছে তার রুট নোড হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান হচ্ছে এই ট্রি এর রিপ্রেজেন্টেটিভ, তাহলে ওয়ান হচ্ছে জিরো এর রিপ্রেজেন্টেটিভ। তাহলে ফাইন জিরো কত রিটার্ন করবে? ওয়ান। কিন্তু আমরা যখন আসলে কোডিং লেভেলে গিয়ে চিন্তা করব তখন আসলে কিভাবে ফাইন্ড করা হয়, যে প্রথমে আমরা কাকে ফাইন্ড করতে চাচ্ছি? জিরো এর রিপ্রেজেন্টেটিভ ফাইন্ড করতে চাচ্ছি। তাহলে প্রথম ফাংশন কলটা হবে ফাইন্ড জিরো দিয়ে। তো ফাইন্ড জিরো দিয়ে ফাংশন কল হবে, তখন চেক করবে জিরো কি নিজেই নিজের প্যারেন্ট? না, এখানে কিন্তু জিরো নিজেই নিজের প্যারেন্ট না। সে আবার কি করবে, তার প্যারেন্টকে দিয়ে আবার আবার একটা রিকার্সিভ ফাংশন কল করবে, এরপরে আবার ফাইন্ড ওয়ান কল হবে। তাহলে জিরো প্রথমে কল হলো ফাইন্ড জিরো, আমরা দেখলাম জিরো কি নিজেই নিজের প্যারেন্ট? না, তাহলে ও নিজের রিপ্রেজেন্টেটিভ না। এরপর আবার কি করবে, ওয়ান কে কল করবে। ওয়ান কি নিজেই নিজের প্যারেন্ট? হ্যাঁ, ওয়ান নিজেই নিজের প্যারেন্ট, তাহলে ওয়ানই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, তাহলে ফাইন্ড জিরো আমাকে ওয়ান রিটার্ন করবে। আবার ফাইন্ড টু, তাহলে আমরা আসি টু যে ট্রিতে আছে সেই ট্রি এর রুট নোড কিন্তু টু নিজেই, তার মানে কি টু হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, তাই না? টু যে ট্রিতে আছে সেই ট্রি এর রুট নোড টু নিজেই, তাহলে টু হচ্ছে তার রিপ্রেজেন্টেটিভ। আর আমি যদি কোডিং লেভেলের চিন্তা করি, হ্যাঁ, যে টু কি নিজেই নিজের প্যারেন্ট? হ্যাঁ, টু কিন্তু নিজেই নিজের প্যারেন্ট, টু নিজেই নিজের প্যারেন্ট, তাহলে টুই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। দুই ভাবেই আমি চিন্তা করতে পারি, যে যেই ট্রিতে আছে সেই ট্রি এর রুট নোডটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, আদারওয়াইজ এই যে আমি বুঝবো যে একটা এলিমেন্ট নিজেই নিজের প্যারেন্ট কিনা, তাহলে সেই হচ্ছে তার রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমার কোড কি বলছে, এ এর প্যারেন্ট বি কে সেট করে দাও, এখানে এ ওয়ান আর বি হচ্ছে টু, তার মানে ওয়ান এর প্যারেন্ট বি কে সেট করে দাও, ওয়ান এর প্যারেন্ট টু কে সেট করে দিলাম। ওকে, তাহলে ওয়ান এর প্যারেন্ট, এই যে খেয়াল করো অন্য ট্রি গুলো যেমন ছিল ঠিক তেমন ভাবেই থেকে যাবে, টু এর ট্রি টু এর মতোই আছে, ওয়ান এর ট্রি ওয়ান এর মতোই আছে। এবং আমরা কি করেছি, এই আমাদের অ্যালগরিদম বলেছে ইউনিয়ন করতে গিয়ে ওয়ান এর প্যারেন্ট টু কে সেট করে দাও। ওকে, ওয়ান এর প্যারেন্ট আমরা টু কে সেট করে দিলাম। আর প্যারেন্টের অ্যারেতে কি চেঞ্জ হয়েছে, এই যে ওয়ান, ওয়ান ইন্ডেক্সে ওয়ান এর প্যারেন্ট কাকে সেট করে দিয়েছি? টু কে। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু জিরো আর টু কে ইউনিয়ন করতে চেয়েছিলাম, কিন্তু আমি কি জিরো আর টু কে ডিরেক্টলি ইউনিয়ন করেছি? না, আমি কিন্তু জিরো আর টু কে ডিরেক্টলি মার্চ করি নাই। আমি কি করেছি, জিরো যে সেটে আছে সেই সেটের রুট নোডের সাথে টু যে সেটে আছে সেই সেটের রুট নোডকে আমি মার্চ করেছি। তার মানে ইউনিয়ন কিন্তু সবসময় রুট নোড গুলোর মধ্যেই হয়। তা আমার ফাইন্ড কি করে, ওই ট্রি এর রুট নোড বা রিপ্রেজেন্টেটিভ কে রিটার্ন করে। ফাইন্ড হচ্ছে রিপ্রেজেন্টেটিভ কে রিটার্ন করে, আর রিপ্রেজেন্টেটিভ কিন্তু ওই ট্রি এর রুট নোডই। তার মানে আমরা কিন্তু ইভেন্চুয়ালি রুট নোড গুলোকেই কিন্তু ইউনিয়ন করছি বা মার্চ করছি, ইন্টারমিডিয়েট নোড গুলোর মধ্যে কিন্তু কোনো ইউনিয়ন হবে না। তাই ইন্টারমিডিয়েট নোড গুলোর প্যারেন্ট কিন্তু আর চেঞ্জ হয় না। প্যারেন্ট চেঞ্জ হবে কি, যে দুইটা রুট নোডের মধ্যে এখানে ওয়ান এর প্যারেন্ট যেহেতু টু সেট করে দিয়েছি, তো এখানে আমার ওয়ান এর প্যারেন্ট টু হয়ে যাবে। তাহলে সামারি কি, যে আমরা এখানে যদিও জিরো আর টু কে ইউনিয়ন করতে চেয়েছিলাম, কিন্তু আমি কিন্তু এখানে জিরো এবং টু কে ডিরেক্টলি মার্চ করিনি। আমি কি করেছি, আগে বের করেছি জিরো যে সেটে আছে তার রিপ্রেজেন্টেটিভ কে বা সেই সেটের বা সেই ট্রি এর রুট নোড কে ওয়ান, আবার টু যে সেটে আছে তার রুট নোড হচ্ছে টু। তো আমরা ফাইনালি কিন্তু রুট নোড দুইটাকেই মার্চ করেছি, ইন্টারমিডিয়েট নোড গুলোকে কিন্তু আমরা মার্চ করিনি। সো ইউনিয়ন কিন্তু হয় সবসময় রুট নোডদের মাঝে। ঠিক আছে, এই লাইনটা মনে রাখবে, ইউনিয়ন সবসময় হবে রুট নোড গুলোর মধ্যে, ইন্টারমিডিয়েট নোড গুলোর মধ্যে কোনো ইউনিয়ন হবে না। ওকে, তাহলে এই হচ্ছে তিনটা ইউনিয়ন করার ফলে আমার এই ট্রি এর অবস্থা বা ডিসজয়েন্টেড ফরেস্টের অবস্থা হচ্ছে এটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের লাস্ট আপডেটেড ফরেস্ট। লাস্ট আপডেটেড ফরেস্ট, জিরো এর প্যারেন্ট হচ্ছে ওয়ান, এই যে জিরো এর প্যারেন্ট হচ্ছে ওয়ান, আবার ফোর এর প্যারেন্ট হচ্ছে টু। ওকে, ফোর এর প্যারেন্ট হচ্ছে টু। তো এই হচ্ছে আমাদের লাস্ট আপডেটেড ফরেস্ট। তাহলে মনে করো তোমাদের যদি শুধু ফরেস্টটা দিয়ে দিই, সেখান থেকে কি প্যারেন্টের অ্যারেটা জেনারেট করা যাবে না? আবার যদি আমি প্যারেন্টের অ্যারেটা দিই, ভাইস ভার্সা কি এই ফরেস্টে কি ড্র করা যাবে? তো দুইভাবেই কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবার মনে করো আমি জিরো আর ফোর কে ইউনিয়ন করতে চাচ্ছি, তাহলে প্রথমে আমরা ফাইন্ড জিরো করে নিই। তাহলে জিরো যেই ট্রিতে আছে সেই ট্রি এর রুট নোড কে টু, তাহলে ফাইন্ড জিরো কত রিটার্ন করবে? টু। কিন্তু কোডিং লেভেলে যদি আমরা চিন্তা করি, প্রথমে আমরা ফাইন্ড জিরো কে কল করবো। আসি, জিরো কি নিজেই নিজের প্যারেন্ট? না,
0 আবার কি করবে, তার প্যারেন্ট 1 কে কল করবে। 1 কি নিজেই নিজের প্যারেন্ট? না। 1 আবার কি করবে, তার প্যারেন্ট 2 কে কল করবে। 2 কি নিজেই নিজের প্যারেন্ট? হ্যাঁ, 2 নিজেই নিজের প্যারেন্ট। তাহলে ইভেন্চুয়ালি কত রিটার্ন করবে? 2। তাহলে ফাইন্ড 0 2 রিটার্ন করলো। আবার 4 4 যে ট্রিতে আছে সেই ট্রিরও রুট নোড কি 2, তাহলে ফাইন্ড 4 কত রিটার্ন করবে? ফাইন্ড 4 রিটার্ন করবে 2। আবার কোডিং লেভেলে যদি চিন্তা করি, 4 কি নিজেই নিজের প্যারেন্ট? না। তাহলে 4 আবার কাকে কল করবে? 2 কে। 2 কি নিজেই নিজের প্যারেন্ট? হ্যাঁ। তাহলে ইভেন্চুয়ালি 2 রিটার্ন হবে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, ফাইন্ড 0 2 রিটার্ন করেছে, ফাইন্ড 4 ও 2 রিটার্ন করেছে। তার মানে কি 0 যেই সেটে আছে সেই সেটের রিপ্রেজেন্টেটিভ 2, আবার 4 যেই সেটে আছে সেই সেটের রিপ্রেজেন্টেটিভও 2। দুইজনের রিপ্রেজেন্টেটিভ সেম। এটা কি ইমপ্লাই করে? হ্যাঁ বলো। 0 তো আপনার রুট হচ্ছে 1। না না, রুট নোট, এই পুরো ট্রিটা রুট নোট দেখো ম্যাম, যার রিপ্রেজেন্টেটিভ মানে কেউ থাকবে না, ওই হচ্ছে ওই পুরোটার মধ্যে রুট। যার রিপ্রেজেন্টেটিভ কেউ থাকবে না মানে মানে দেখো দুই ভাবে চিন্তা করো, এটা কিন্তু পুরো একটা ট্রি, ঠিক আছে? এটা একটা পুরো ট্রি। এই ট্রি এর রুট নোড হচ্ছে 2, যার প্যারেন্ট সে নিজে। তাহলে ম্যাম 0 হোক 1 হোক 4 হোক, সবার রিপ্রেজেন্টেটিভ 2 ই হবে। হ্যাঁ, 0 এর ডিরেক্ট প্যারেন্ট 1, 0 এর ডিরেক্ট প্যারেন্ট 1, কিন্তু 0 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2। রিপ্রেজেন্টেটিভ কিন্তু আলাদা, যে ওই সেটের মধ্যে একটা নোড যে ওই পুরো সেটটাকে রিপ্রেজেন্ট করবে। প্যারেন্ট আর আমরা রিপ্রেজেন্টেটিভ কিন্তু আলাদা। যেটা অ্যারে লিখবো, ওখানে প্যারেন্ট লিখবো, যে হ্যাঁ, যার ওখানে প্যারেন্ট প্যারেন্ট লিখবো, ঠিক বলেছো। যে প্যারেন্টে অ্যারেতে ডিরেক্ট প্যারেন্ট থাকবে, কিন্তু রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টলি থাকবে না। রিপ্রেজেন্টেটিভ আমাদেরকে রিকার্সিভ ভাবে খুঁজে বের করতে হবে। জি আমি বুঝছি। তাহলে এই হচ্ছে পুরো ট্রিটা। এই ট্রি এর রুট নোড হচ্ছে 2। তার মানে এই সেটে, এবং খেয়াল করো এখন কিন্তু আমরা যদি সেট হিসেবে চিন্তা করি, 0 1 2 আর 4 এরা একটা সেটে আছে, আর সেই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2। আর 0 এর ডিরেক্ট প্যারেন্ট 1, কিন্তু রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2, ঠিক আছে? সো 0 যেই সেটে আছে বা 0 যেই ট্রিতে আছে সেই ট্রি এর রুট নোড হচ্ছে 2, সো 0 এর রিপ্রেজেন্টেটিভ 2। আবার 4 যে ট্রিটাতে আছে সেই ট্রি এর রুট নোড হচ্ছে 2, তাহলে 4 এর রিপ্রেজেন্টেটিভ 2। খেয়াল করো, রিপ্রেজেন্টেটিভ আর প্যারেন্ট এটা কিন্তু সেম না। রিপ্রেজেন্টেটিভ আর প্যারেন্ট কিন্তু সেম না। আচ্ছা, খেয়াল করো 0 আর 4 দুইজনেরই রিপ্রেজেন্টেটিভ 2। এটা কি ইমপ্লাই করে? তারা আসলে সেম ট্রিতেই আছে। বা সেম ট্রিতে মানে কি সেম সেটেই আছে। সেম সেটে থাকা মানে কি তারা অলরেডি কানেক্টেড। সেম সেটে থাকা মানে তারা অলরেডি কানেক্টেড, সো আমাদের আলাদাভাবে ইউনিয়ন করার দরকার নেই। কারণ ইউনিয়নের পারপাস কি ছিল, যে দুইটা আলাদা সেটকে আমরা মার্জ করে দিব। যেহেতু 0 আর 4 অলরেডি সেম সেটেই আছে, সো এদেরকে তার নতুন ভাবে ইউনিয়ন করার কোনো দরকার নেই। খেয়াল করো, সেট জিনিসটাকে কিন্তু আমরা ডিসজয়েন্টস এর ডেটা স্ট্রাকচারে এসে ট্রি হিসেবে ভিজুয়ালাইজ করছি মাত্র, ঠিক আছে? ট্রি হিসেবে ভিজুয়ালাইজ করছি, কিন্তু এগুলোকে কি আসলে এক একটা সেট হিসেবে চিন্তা করি আমরা। তাহলে দুইটা এলিমেন্টের রিপ্রেজেন্টেটিভ যদি সেম হয়, তার মানে তারা অলরেডি সেম সেটে আছে, মানে তারা অলরেডি কানেক্টেড, সো তাদেরকে আর আলাদাভাবে নতুন করে কানেক্ট করার কোনো দরকার নেই। সো এখানে কোনো নতুন ভাবে ইউনিয়ন হবে না। সো ফরেস্ট আগে যেমন ছিল তেমন ভাবেই থাকবে, যেহেতু ফরেস্ট আর আপডেটেড হয় নাই, সো এই ইউনিয়নের পরে আর আমাদেরকে ফরেস্টটা ড্র করার কোনো দরকার নেই। ঠিক আছে, প্রত্যেকটা অপারেশন শেষে ফরেস্টে যদি কোনো চেঞ্জ আসে তাহলে আমরা আবার পুরো ফরেস্টটা ড্র করে দেখাবো। এবার আমরা আসি 1 আর 3 কে ইউনিয়ন করব। তাহলে লাস্ট আপডেটেড ফরেস্ট কিন্তু এটা। তাহলে 1 এর রিপ্রেজেন্টেটিভ কে, খেয়াল করো 1 যে 1 এই যে 1 যে ট্রিটাতে আছে সেই ট্রি এর রুট নোড হচ্ছে 2, তাহলে 1 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2। আবার আমরা কোডিং লেভেলে কিভাবে চিন্তা করব, 1 কি নিজেই নিজের প্যারেন্ট? না। তাহলে 1 আবার কাকে কল করবে? তার প্যারেন্ট 2 কে। 2 কি নিজেই নিজের প্যারেন্ট? হ্যাঁ। তাহলে 2 ই হচ্ছে ওই সেটের রিপ্রেজেন্টেটিভ। তাহলে ফাইন্ড 1 কত রিটার্ন করবে? 2। আবার ফাইন্ড 3, এই যে 3, খেয়াল করো 3 কিন্তু ওই 3 এর রুট নোড, একটাই এলিমেন্ট আছে, সেই কি ওই সেটের রিপ্রেজেন্টেটিভ। আবার আমরা কোডিং লেভেলে কি চিন্তা করব, 3 কি নিজেই নিজের প্যারেন্ট? হ্যাঁ, 3 নিজেই নিজের প্যারেন্ট, তাহলে 3 হবে ওই সেটের রিপ্রেজেন্টেটিভ। আর আমাদের কোড কি বলছে, এর প্যারেন্ট বি কে সেট করে দাও, তার মানে কি 2 এর প্যারেন্ট 3 কে সেট করে দাও। ওকে, খেয়াল করো 2 এর ট্রিটা কিন্তু যেভাবে ছিল সেভাবেই থাকবে, 3 এর ট্রিটাও যেমন ছিল তেমন ভাবেই থাকবে, শুধু নতুন ভাবে কি হবে, 2 এর প্যারেন্ট 3 কে সেট করে দাও। খেয়াল করো আমি কিন্তু 2 এর ট্রিটাকে কোনো চেঞ্জ করি নাই, 2 এর ট্রিটা যেমন ছিল তেমন ভাবেই আছে, সিম্পলি কি করেছি 2 এর প্যারেন্ট 3 কে সেট করে দিয়েছি। আচ্ছা, তাহলে চেঞ্জটা কোথায় আসবে, এই যে আমি 2 নাম্বার ইন্ডেক্সে গিয়ে 2 এর প্যারেন্ট 3 কে সেট করে দিয়েছি, সো 2 নাম্বার বা 2 ইন্ডেক্সে গিয়ে তার প্যারেন্ট আমি 3 সেট করে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো,
আমি যখন ইউনিয়ন করছিলাম আমি কিন্তু সবসময় ব্লাইন্ডলি এই লাইনটাই ফলো করছি যে এ এর প্যারেন্ট বি কে সেট করে দাও। আমি কিন্তু একবারও খেয়াল করছি না আমি কি বড় ট্রি এর নিচে ছোট ট্রি কে অ্যাটাচ করলাম নাকি আমি ছোট ট্রি এর নিচে বড় ট্রি কে অ্যাটাচ করলাম। খেয়াল করে এখানে 2 এর ট্রিটা কি বড় ট্রি না, আর 3 এর ট্রিটা কি ছোট ট্রি। তাহলে 2 এর হাইট কত? আমরা যদি একটু হাইটের কথা চিন্তা করি যে একটা ট্রি এর হাইট কিভাবে আমি বের করতে পারি, একটা ট্রি এর হাইট কিভাবে আমরা বের করতে পারি যে তার রুট নোড থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যে লিফ নোডটা আছে সেটাই হচ্ছে ট্রি এর হাইট। তাহলে আমরা যদি এই 2 হচ্ছে আমাদের রুট নোড, আমার একটা লিফ নোড আছে কোথায় 0, একটা রুট লিফ নোড আছে হচ্ছে 2 ডিস্টেন্সে, আর একটা লিফ নোড আছে হচ্ছে 1 ডিস্টেন্সে। আমি হচ্ছে ট্রি এর হাইট বের করতে চাচ্ছি। ট্রি এর হাইট কিভাবে বের করব? কোনো একটা ট্রি এর রুট নোড থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যে লিফ নোডটা আছে সেটাই হচ্ছে ওই ট্রি এর হাইট হিসেবে আমরা চিন্তা করব। তাহলে একটা রুট নোড হচ্ছে 0, সেটা একটা লিফ নোড হচ্ছে 0 যেটা রুট থেকে দুইটা এজ দূরে আছে, তার মানে এটার হাইট হচ্ছে 2। আর আরেকটা লিফ নোড আছে হচ্ছে 1 ডিস্টেন্সে, তাহলে কি বলেছে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যে লিফ নোড আছে ওইটাই ট্রি এর হাইট। তাহলে 2 এর হাইট হচ্ছে 2, এই কেসে 2, এই যে ট্রিটা এই ট্রি এর হাইট হচ্ছে 2। আর 1 এর ক্ষেত্রে খেয়াল করো ওর হাইট কিন্তু নাই, ওর নিচে কিন্তু কোনো নোডই নাই, সো এই 3 এর হাইট হচ্ছে 0। তাহলে 3 হচ্ছে ছোট ট্রি, কারণ আমরা হাইট দেখে বুঝবো যে কোনটা ছোট বা স্মলার ট্রি আর কোনটা হচ্ছে লার্জার ট্রি। খেয়াল করো আমরা কিন্তু এখানে স্মলার ট্রিটার নিচে লার্জার ট্রিটা অ্যাড করে দিয়েছি। এর ফলে কি হয়েছে, ট্রি এর হাইট বেড়ে গেছে না। এখন যদি আমি নতুন ট্রিটার হাইটের কথা চিন্তা করি, তাহলে নতুন ট্রি এর ম্যাক্সিমাম ডিস্টেন্স কত? রুট নোড থেকে লিফ নোডের 1 2 3। খেয়াল করো আগে এই ট্রিটার হাইট ছিল 2, ইউনিয়ন করার পরে ট্রি এর হাইট কি 3 হয়ে গেছে না, বেড়ে গেছে না? এখন প্রশ্ন হচ্ছে যে হাইট বেড়ে গেছে তো সমস্যা কি? হাইট বেড়ে গেলে কি সমস্যা হবে সেটা নিয়ে আমরা দেখব যে ফাইন্ড অপারেশনের টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাবে। কারণ মনে করো আমি এই কেসে 0 কে ফাইন্ড করতে চাচ্ছি। আগে যদি 0 কে ফাইন্ড করতে চাইতাম তাহলে কতগুলো কল হতো? 0 1 কে কল করতো, 1 2 কে কল করতো। কিন্তু এখানে কি হবে বলবো, 0 1 কে কল করবে, 1 2 কে কল করবে, আবার 2 কি করবে 3 কে কল করবে। তার মানে কি রিকার্সিভ ফাংশন কলে নাম্বার অফ রিকার্সিভ কল কি বেড়ে যাবে না? আচ্ছা, আমরা যদি ব্লাইন্ডলি এটা ফলো না করে, যে ব্লাইন্ডলি ফলো করার ফলে কি হয়েছে আমরা কিন্তু জানি না কোনটা বড় ট্রি কোনটা ছোট ট্রি। সো সবসময় একটাই লাইন ফলো করছি, এ এর প্যারেন্ট বি কে সেট করে দাও, আমি জানিও না যে এ ট্রিটা বড় নাকি বি এর ট্রিটা বড়। তো যখন এরকম হয়ে গেল আমি একটা স্মলার ট্রি এর নিচে একটা লার্জার ট্রি কে অ্যাটাচ করে দিলাম, স্মলার ট্রি এর নিচে লার্জার ট্রি কে অ্যাটাচ করে দিলাম, তখন কিন্তু আমার ট্রি এর হাইট বেড়ে গেল। সো আমি 2 এর প্যারেন্ট 3 সেট না করে যদি উল্টা কাজটা করতাম যে আমি 3 এর প্যারেন্ট 2 সেট করে দেই, তখন কি হতো বলতো, এই যে 2 এর ট্রিটা কিন্তু যেমন ছিল তেমনই আছে, সিম্পলি কি করেছি 3 এর প্যারেন্ট 2 সেট করে দিয়েছি। এবার খেয়াল করো আমরা যদি এই ট্রিটাতে হাইট মেজার করতে চাই তাহলে রুট নোড থেকে লিফ নোডের ম্যাক্সিমাম ডিস্টেন্স কিন্তু 2। খেয়াল করো তাহলে আগেও এই কেসেও আমার ট্রি এর হাইট ছিল 2, ইউনিয়ন করার পরও কিন্তু এখানে হাইট 2ই থেকে যাচ্ছে, তার মানে হাইট কিন্তু বাড়ছে না, তাই না? এখানে আমরা কি করেছি বলতো, যে লার্জার ট্রি বা বড় ট্রিটার নিচে আমি স্মলার ট্রিটাকে অ্যাটাচ করে দিয়েছি। যখন আমি একটা বড় ট্রি বা লার্জার ট্রি এর নিচে একটা স্মলার ট্রিকে অ্যাটাচ করছি তখন আসলে ট্রি এর হাইট বাড়ছে না। এখন হাইট না বাড়ার ফলে কি হবে সেটা নিয়ে চলো আমি একটু আলোচনা করি। কি বললাম যে আমাদের অ্যালগোরিদম বলে যে অলওয়েজ ব্লাইন্ডলি এর প্যারেন্ট বি কে সেট করে দাও, সেটা করতে গিয়ে দেখলাম যে ট্রি এর হাইট বেড়ে গেল। কিন্তু এটা না করে আমরা যদি একটু খেয়াল করে ইউনিয়নটা করতাম যে না আমরা ব্লাইন্ডলি ইউনিয়ন করব না, আমরা দেখব যে কোনটা বড় ট্রি, বড় ট্রি এর নিচে আমরা ছোট ট্রিটাকে অ্যাটাচ করে দেব। তাহলে আসো যে এই মানে ব্লাইন্ডলি ফলো না করে যদি আমরা একটু হাইট অনুযায়ী অ্যাটাচ করতে যাই, যে বড় ট্রি এর নিচে ছোট ট্রিকে অ্যাটাচ করবো, তাহলে আমরা আসলে কি সুবিধা পাবো। এই যে মনে করো এই ট্রিটাতে তুমি ফাইন্ড 0 করতে চাচ্ছ, তাহলে প্রথমে কি ফাইন্ড 0 ফাংশন কল হবে। তারপরে দেখো 0 কি নিজেই নিজের প্যারেন্ট না, 0 কিন্তু নিজেই নিজের প্যারেন্ট না, 0 এর প্যারেন্ট কে 1। তাহলে আবার 0 আবার কি করবে, ফাইন্ড 1 কে কল করবে, রিকার্সিভ কল হবে। আবার 1 কি নিজেই নিজের প্যারেন্ট না, 1 আবার কি করবে, তার প্যারেন্ট 2 কে কল করবে। 2 কি নিজেই নিজের প্যারেন্ট না, এখানে 2 কিন্তু নিজেই নিজের প্যারেন্ট না, 2 এর প্যারেন্ট কে 3, তাহলে 2 আবার কাকে কল করবে 3। এবার যখন আমি 3 এর কাছে আসলাম, ফাইন্ড 3 কল হলো রিকার্সিভ ভাবে, তখন 3 কিন্তু নিজেই নিজের প্যারেন্ট, তাহলে এবার সে কি করবে, তার প্যারেন্ট 3 কে রিটার্ন করে দিবে। তাহলে ফাইন্ড 3 রিটার্ন করলো, তাহলে ফাইন্ড 2 কত পেলো 3, আবার ফাইন্ড 2 কত রিটার্ন করবে, এই রিটার্ন ভ্যালু 3 রিটার্ন করবে। সো ইভেন্চুয়ালি আমি ফাইন্ড 0 হিসেবে কত পাবো 3, যে 0 যেই সেটে আছে সেই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 3।
তাহলে আমরা কি খেয়াল করেছি, 0 যেই ট্রিটাতে আছে সেই ট্রি এর রুট নোড কি 3, তাহলে 3 হচ্ছে এই সেটের রিপ্রেজেন্টেটিভ। তাহলে এখানে কতগুলো রিকার্সিভ ফাংশন কল হলো বলতো? টোটাল 4টা রিকার্সিভ ফাংশন কল হলো। এখন আমরা যদি এই ট্রিটার কথা চিন্তা করি, যে এখানে প্রথম ক্ষেত্রে কি করেছিলাম, এই কেসে যে আমরা ছোট ট্রি এর নিচে বড় ট্রিটাকে অ্যাটাচ করে দিয়েছিলাম। এটা না করে যদি আমরা বড় ট্রি এর নিচে ছোট ট্রিটাকে অ্যাটাচ করি, তখন মনে করো এই সিনারিওতে আমি ফাইন্ড 0 করতে চাই। তাহলে প্রথমে 0 এর কাছে আসলাম, ফাইন্ড 0 কল করা হলো। 0 কি নিজেই নিচের প্যারেন্ট না, 0 আবার কাকে কল করবে, ফাইন্ড 1 কে কল করবে। 1 কি নিজেই নিজের প্যারেন্ট না, 1 আবার কাকে কল করবে, 2 কে কল করবে। এবার যখন আমি 2 এর কাছে আসবো, 2 কিন্তু নিজেই নিজের প্যারেন্ট, তাহলে ফাইন্ড 2 কত রিটার্ন করবে, 2। তাহলে এভাবে আমরা রিটার্ন ভ্যালু হিসেবে পাবো 2। তাহলে ইভেন্চুয়ালি ফাইন্ড 0 রিটার্ন করবে হচ্ছে 2। তার মানে 0 যে সেটে আছে সেই সেটের রিপ্রেজেন্টেটিভ 2। তাহলে এই সিনারিওতে দেখো 0 যেই ট্রিটাতে আছে সেই ট্রি এর রুট নোড কে 2। রুট নোড কিভাবে বুঝবো, কে রুট নোড? যার প্যারেন্ট সে নিজেই, সেই হচ্ছে কিন্তু রুট নোড, তাই না? যার প্যারেন্ট সে নিজেই সেই রুট নোড। আর রুট নোডই কি রিপ্রেজেন্টেটিভ, যে যার প্যারেন্ট সে নিজে। তাহলে এই কেসে কয়টা রিকার্সিভ ফাংশন কল হলো? 3টা। খেয়াল করো, এভাবে যদি ট্রি এর হাইট বাড়তে থাকে তাহলে নাম্বার অফ রিকার্সিভ ফাংশন কল কি বেশি হবে। তাহলে ফাংশন কল যত বেশি হবে টাইম কমপ্লেক্সিটি কি তত বেশি হবে না? তার মানে ট্রি এর হাইট যত বেশি হবে ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি কিন্তু তত বেশি হবে। তো আমরা যদি ট্রি এর হাইট রিডিউস করতে পারি বা ছোট রাখতে পারি, তাহলে কি আমার ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি কমে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এরকম একটা সিনারিও যদি আমরা দেখি যে 1 থেকে n পর্যন্ত কিছু এলিমেন্ট আছে, এগুলোকে আমরা একসাথে কানেক্ট করতে চাচ্ছি ইউনিয়নের থ্রুতে। সো ওর্স কেসে কি হতে পারে, যে একটা স্কিউ ট্রি জেনারেট হয়ে গেছে, একদম ওই ব্লাইন্ডলি ইউনিয়ন করতে গিয়ে একটা স্কিউ ট্রি জেনারেট হয়ে গেছে। এবং এই মোমেন্টে যদি তুমি ফাইন্ড 1 করতে চাও, কি হবে বলো তো? 1 2 কে কল করবে, 2 3 কে কল করবে, এভাবে করে কি n পর্যন্ত কল হবে। তার মানে কি n সংখ্যক এলিমেন্ট আছে, সেখানে ফাইন্ড n করার জন্য আমার nটা রিকার্সিভ কল হয়ে যাবে। তাহলে কি টাইম কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে না? কিন্তু আমরা যদি এভাবে স্কিউ ট্রি জেনারেট না করে একটা ব্যালেন্স ট্রি জেনারেট করতে পারি বা ট্রি এর হাইট কম রাখতে পারি, তাহলে কি ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি কমে আসবে। ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি কমে আসলে আমাদের সুবিধা কি? আমরা যদি ডিসজয়েন্টস এর ডেটা স্ট্রাকচার দেখি, পুরোটাই কিন্তু ফাইন্ড এর উপরই ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যালগোরিদমটা দেখে আসি যে কেন আমরা ফাইন্ড নিয়ে এত কনসার্ন, যে কেন ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি আমরা কমাতে চাই। খেয়াল করো, এই যে ফাইন্ড এর অ্যালগোরিদমটা বা কোডটা একটু দেখি। এক্স ফাইন্ড এক্স, তার মানে এক্স যে সেটে আছে তার রিপ্রেজেন্টেটিভ ফাইন্ড করতে যাচ্ছে। সে কি করছে, যদি এক্স এর প্যারেন্ট এক্স নিজেই না হয়, সে কিন্তু আবার কি তার প্যারেন্টকে দিয়ে রিকার্সিভ ফাংশন কল করছে। আর এক্স এর প্যারেন্ট যদি সে নিজে না হয়, তাহলে সে রিকার্সিভ কল করছে, আদারওয়াইজ কি করছে, যে তার প্যারেন্টকে রিটার্ন করে দিচ্ছে। খেয়াল করো, ইউনিয়ন যখন করতে এসেছি, এক্স এবং ওয়াই কে আগে কিন্তু ফাইন্ড করে নিতে হয়েছে এক্স এবং ওয়াই কোন সেটে আছে। তার মানে ইউনিয়নের টাইম কমপ্লেক্সিটিও কি আসলে ফাইন্ড এর উপরই ডিপেন্ড করছে, তাই না? আর মেক সেটের কাজ তো সিম্পল, জাস্ট এক্স এর প্যারেন্ট এক্স কে সেট করে দাও। তার মানে আমরা যদি ডিসটেন্সের ডেটা স্ট্রাকচারটার কথা চিন্তা করি, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি কিন্তু এন্টায়ারলি ফাইন্ড এর উপরই ডিপেন্ডেন্ট। তাহলে আমরা ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি যত কম রাখতে পারবো, আমার টোটাল অপারেশন গুলো টাইম কমপ্লেক্সিটি কি তত কম হবে। এই জন্যই আমরা আসলে ফাইন্ড নিয়ে এত কনসার্ন। যে ইউনিয়ন যখন আমি ব্লাইন্ডলি ইউনিয়ন করছি, আমার ট্রি এর হাইট বাড়তে থাকতে পারে। ট্রি এর হাইট বেড়ে গেলে সমস্যা কি, ওই যে ফাইন্ড করতে গিয়ে রিকার্সিভ ফাংশন কল বেশি হবে আর কি টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাবে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে ফাইন্ডকে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি। যে ফাইন্ডকে কিভাবে ইমপ্রুভ করতে পারি, যে ইউনিয়নকে প্রথমত কিভাবে ইমপ্রুভ করা যায়, যে ব্লাইন্ডলি ইউনিয়ন না করে আমরা ইউনিয়ন বাই র্যাঙ্ক করব। ইউনিয়ন বাই সাইজ বা র্যাঙ্ক, ওই হাইট অনুযায়ী আমরা র্যাঙ্ক করব। যে আমরা চেষ্টা করব বড় হাইটের ট্রি এর নিচে ছোট হাইটের ট্রি কে অ্যাটাচ করে দিতে, তাহলে অ্যাটলিস্ট আমরা এটা ইনশিওর করতে পারবো যে ট্রি এর হাইট আসলে রিডিউস হবে। আর ইমপ্রুভ ফাইন্ডকেও ইমপ্রুভ করা যায়, সেটার আবার টেকনিক হচ্ছে পাথ কম্প্রেশন। এবং এই দুইটাকে বলা হচ্ছে দুইটা হিউরিস্টিক, ইউনিয়ন বাই র্যাঙ্ক এবং পাথ কম্প্রেশন হিউরিস্টিক। হিউরিস্টিক বা টেকনিক, হিউরিস্টিক কি এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, যে এই টেকনিকটাকে কেন হিউরিস্টিক বলা হচ্ছে। তো আমরা কি করতে চাচ্ছি, আমাদের ডিসজয়েন্টস এর ডেটা স্ট্রাকচারে ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটিকে ইমপ্রুভ করার জন্য আমরা দুইটা হিউরিস্টিক বা দুইটা টেকনিক নিয়ে আসলাম। একটা হচ্ছে ইউনিয়ন বাই র্যাঙ্ক, যেটা ইউনিয়ন করার সময় অ্যাপ্লাই করব, আর একটা হচ্ছে পাথ কম্প্রেশন, যেটা ফাইন্ড এর সময় অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এবং এই সবকিছু টার্গেট কি বলতো, যে আমার ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটিকে ইমপ্রুভ করা। এই যে আমরা দুইটা হিউরিস্টিক বা দুইটা টেকনিক নিয়ে আসলাম, এই দুইটা টেকনিক আনার পারপাস কি,
পারপাস বা গোলই হচ্ছে ফাইন্ডের টাইম কমপ্লেক্সিটিকে ইমপ্রুভ করা, কারণ আমরা দেখে আসছি যে ডিসজয়েন্টস ডেটা স্ট্রাকচারের টোটাল টাইম কমপ্লেক্সিটি আসলে ফাইন্ডের উপরই ডিপেন্ডেন্ট। সো ফাইন্ডের টাইম কমপ্লেক্সিটি যত কম রাখতে পারবো, আমার টোটাল অপারেশন বা এই ডিসজয়েন্টস ডেটা স্ট্রাকচার নিয়ে যদি আমরা কোনো অ্যাপ্লিকেশন করি, যেমন মিনিমাম স্প্যানিং ট্রি বা অন্য কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে চাই, তখন ওই অ্যালগোরিদম গুলো টাইম কমপ্লেক্সিটি আমরা কম রাখতে পারবো। তাহলে চলো একটা একটা করে এক্সাম্পল দিয়ে দেখি যে ইউনিয়ন বাই র্যাঙ্ক কিভাবে কাজ করে, এরপরে দেখবো পাথ কম্প্রেশন কিভাবে কাজ করে। তাহলে আমরা আগের এক্সাম্পলটাতেই আসি। এখন যেটা করব যে ইউনিয়ন বাই র্যাঙ্ক হিউরিস্টিক, যে ইউনিয়ন করব র্যাঙ্ক ওয়াইজ, যে বড় র্যাঙ্কের ট্রি এর নিচেই ছোট র্যাঙ্কের ট্রি কে আমরা অ্যাটাচ করে দিব। তাহলে এখন আমার কি একটা র্যাঙ্ক মেইনটেইন করতে হবে না? র্যাঙ্ক আসলে কিসের ইন্ডিকেটর? একটা ট্রি এর হাইটের ইন্ডিকেটর, বা ট্রিতে কতগুলো এলিমেন্ট আছে তার ইন্ডিকেটর। যে ট্রিতে হাইট যত বেশি হবে তার র্যাঙ্ক তত বেশি, অথবা যত বেশি এলিমেন্ট থাকবে তার হাইট বেশি হওয়ার প্রবাবিলিটি বেশি। তো আমরা একটা র্যাঙ্ক মেইনটেইন করব। তাহলে আগে শুধুমাত্র একটা প্যারেন্টের অ্যারে দিয়ে আমি ডিসজয়েন্টস এর ডেটা স্ট্রাকচারটাকে ইমপ্লিমেন্ট করছিলাম, বাট এখন কি করব বলতো, ওই যে ফাইন্ডকে ইমপ্রুভ করার জন্য একটা হিউরিস্টিক বা টেকনিক নিয়ে আসলাম। প্রথম টেকনিক বা প্রথম হিউরিস্টিকটা হচ্ছে ইউনিয়ন বাই র্যাঙ্ক হিউরিস্টিক। তো এখন কি করব, এক্সট্রা ভাবে একটা র্যাঙ্কের অ্যারেও ডিক্লেয়ার করতে হবে। এবং ইনিশিয়ালি যখন মেক সেট করব, মেক সেটের কাজ কি ছিল, যে জিরো এর প্যারেন্ট জিরোকেই সেট করে দাও, কোন একটা এলিমেন্টের প্যারেন্ট তার নিজেকেই সেট করে দাও। আর র্যাঙ্ক কি হবে বলতো, ইনিশিয়ালি কি সবগুলো এক একটাই কি রুট নোট না, একটাই এলিমেন্ট, এবং এদের কিন্তু কোনো হাইট নেই, হাইট জিরো। সো ইনিশিয়ালি সবার র্যাঙ্ক হচ্ছে জিরো। তাই খেয়াল করো, জিরো এর র্যাঙ্ক জিরো, ওয়ান এর র্যাঙ্ক জিরো, কারণ এখানে দেখো প্রত্যেকটাই এক একটা রুট নোট এবং তাদের কিন্তু আসলে কোনো চাইল্ড নেই। তো এদের প্রত্যেকের হাইটই হচ্ছে জিরো। এখন আমরা ইউনিয়ন করতে গিয়ে একটু মডিফিকেশন আনবো। আগে ব্লাইন্ডলি এর প্যারেন্ট বি কে সেট করে দিচ্ছিলাম, এখন এটা করব না। এখন আমি আগে মনে করো এ আর বি কে ইউনিয়ন করতে চাচ্ছি, আগে ফাইন্ড করে নিলাম এ রিপ্রেজেন্টেটিভ কে, বি এর রিপ্রেজেন্টেটিভ কে। এ রিপ্রেজেন্টেটিভ এখানে মনে করো এক্স আর বি এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ওয়াই। তাহলে আমরা দেখবো কার র্যাঙ্ক বেশি। যদি এক্স এর র্যাঙ্ক বেশি হয় তাহলে আমরা ওয়াই এর প্যারেন্ট সেট করে দিব এক্স, আদারওয়াইজ এক্স এর প্যারেন্ট ওয়াই। তাহলে আমরা একটু ইউনিয়নের কোডে একটু চেঞ্জ আনলাম, একটু মডিফাই করলাম, এবং দেখি এই মডিফাই করার ফলে আদৌ আমাদের যে টার্গেট, যে এই ইউনিয়ন বাই র্যাঙ্ক হিউরিস্টিকের গোল কি, টু কিপ দ্য হাইট অফ দ্য ট্রি স্মল, যে ট্রি এর হাইট রিডিউস করা, ঠিক আছে, সেটা আমরা করতে পারি কিনা তার জন্য আমরা এই যে একটা ইফ এলস কন্ডিশন নিয়ে আসলাম, একটু মডিফিকেশন আনলাম। তাহলে চলো আমরা সিমুলেশন করতে করতে দেখি যে এই জিনিসটা কাজ করে কিনা, বা ইউনিয়ন বাই র্যাঙ্ক হিউরিস্টিক কতটুকু ট্রি এর হাইট স্মল রাখতে সাহায্য করে। আচ্ছা, মনে করো আমার কারেন্ট ডিসজয়েন্ট সেট ফরেস্টটা হচ্ছে এরকম, ঠিক আছে। আমরা একটা ইন্টারমিডিয়েট স্টেপ থেকে শুরু করছি, যে মনে করো বেশ কিছু ইউনিয়ন করতে করতে আমরা এরকম একটা স্টেপে আসছি। তাহলে আমরা একটু দেখি প্যারেন্টের অ্যারের সাথে র্যাঙ্কের অ্যারেটা একটু ম্যাচ করার ট্রাই করি। খেয়াল করো জিরো, জিরো এর প্যারেন্ট কে ওয়ান, এই যে জিরো তার প্যারেন্ট হচ্ছে ওয়ান, আর জিরো এর নিচে হাইট কত, জিরো এর নিচে হাইট, জিরো এর নিচে কিন্তু কোনো চাইল্ড নেই, তাহলে জিরো এর হাইট হচ্ছে জিরো, মানে জিরো এর র্যাঙ্ক হচ্ছে জিরো। আবার যদি আমি ওয়ান এর কাছে আসি, ওয়ান এর প্যারেন্ট কে, ওয়ান এর প্যারেন্ট হচ্ছে ফোর, এই যে ওয়ান তার প্যারেন্ট হচ্ছে ফোর, আর ওয়ান এর হাইট কত, খেয়াল করো ওয়ান এর কিন্তু একটাই চাই, তাহলে ওয়ান এর হাইট হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান এর র্যাঙ্কও হচ্ছে ওয়ান। আমরা হাইট কিভাবে মেজার করেছি বলতো, কোন একটা নোড থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যে লিফ নোডটা আছে সেটাই হবে কি ওই নোডের হাইট। তাহলে ওয়ান, ওয়ান এর জন্য যদি ওয়ান থেকে যদি লিফ নোডের কথা চিন্তা করি, সেটা ওয়ান ডিস্টেন্সেই আছে, তাহলে ওয়ান এর হাইটও হচ্ছে ওয়ান। আবার টু এর কাছে আসি, খেয়াল করো টু এর প্যারেন্ট কে ফোর, এই যে টু, টু এর প্যারেন্ট হচ্ছে ফোর। আবার টু এর নিচে কি কোনো নোড আছে না, টু কিন্তু লিফ নোড, তাহলে লিফ নোডের হাইট হচ্ছে জিরো, তাহলে লিফ নোডের র্যাঙ্ক হচ্ছে জিরো। আবার থ্রি এর কাছে আসি, থ্রি এর প্যারেন্ট সে নিজেই, আর থ্রি এর হাইট কত হবে, থ্রি এর নিচে একটাই নোড আছে, তাহলে এই থ্রি থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যে লিফ নোডটা আছে তার ডিস্টেন্স হচ্ছে ওয়ান, তাহলে থ্রি এর প্যারেন্ট হচ্ছে থ্রি নিজেই এবং তার র্যাঙ্ক হচ্ছে ওয়ান। তাহলে এরকম ভাবে কি মনে করো কোনো একটা ইন্টারমিডিয়েট স্টেজে আমাদের এরকম একটা ডিসজয়েন্টেড ফরেস্ট দেয়া আছে, এবং সেখান থেকে কি ফরেস্ট থেকে আমরা যেমন প্যারেন্ট এবং র্যাঙ্কের অ্যারেটা ডিটারমাইন করতে পারবো, আবার ভাইস ভার্সাটাও করা যাবে না, যে যদি প্যারেন্টের অ্যারে আর র্যাঙ্কের অ্যারেটা দেয়া থাকে তাহলে কি আমরা ডিসজয়েন্টেড ফরেস্টটা ড্র করতে পারবো না। এখানে খেয়াল করো ফোর এর হাইট কত, ফোর এর হাইট বা র্যাঙ্ক যদি আমি বের করতে চাই কি করি বলতো, যে রুট নোড থেকে বা ওই পার্টিকুলার নোড থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যে লিফ নোডটা আছে, তাহলে ফোর এর জন্য ম্যাক্সিমাম ডিস্টেন্সে লিফ নোড আছে এটা, তাহলে সেই ডিস্টেন্সটা কত, ওয়ান টু, তাহলে ফোর এর র্যাঙ্ক হচ্ছে, ঠিক আছে। তাহলে মনে করো যে ইন্টারমিডিয়েট একটা স্টেপে আমাদের ডিসজয়েন্টেড ফরেস্টের অবস্থা হচ্ছে এরকম, বেশ অনেকগুলো ইউনিয়ন মেক সেট করে আমরা এই পর্যন্ত এসেছি। এই মোমেন্টে, ঠিক আছে, এই মোমেন্টে আমরা জিরো আর ফাইভ কে ইউনিয়ন করতে যাচ্ছি।
0 আর 5 কে ইউনিয়ন করতে চাচ্ছি, তাহলে আমাদের প্রথম কাজ কি বলতো, ফাইন্ড 0 করা। তাহলে ফাইন্ড 0, তাহলে আমরা 0 এর কাছে আসি। তাহলে 0 যেই ট্রিতে আছে সেই ট্রি এর রুট নোড কে 4, তাহলে ফাইন্ড 0 কত রিটার্ন করবে 4, মানে 0 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 4। 0 এর ডিরেক্ট প্যারেন্ট 1, কিন্তু 0 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 4। তাহলে আমরা এটা আসলে কিভাবে বের করি যে 0 কি নিজেই নিজের প্যারেন্ট না, তাহলে 0 আবার কাকে কল করবে 1 কে, 1 কি নিজেই নিজের প্যারেন্ট না, 1 আবার কাকে কল করবে 4 কে, 4 কি নিজেই নিজের প্যারেন্ট, হ্যাঁ, তাহলে 0 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 4। তারপরে সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 5, তাহলে ফাইন্ড 5, তাহলে আমরা 5 এর কাছে আসি। তাহলে 5 যে ট্রিতে আছে সেই ট্রি এর রুট নোড কে 3, তাহলে 5 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 3। তাহলে এখানে x হচ্ছে 4 আর y হচ্ছে 3। তাহলে x এর র্যাঙ্ক কত, x হচ্ছে কত ছিল, x হচ্ছে 4, তাহলে 4 এর র্যাঙ্ক হচ্ছে 2। আবার y হচ্ছে 3, তাহলে 3 এর র্যাঙ্ক হচ্ছে 1। তাহলে খেয়াল করো x এর র্যাঙ্ক হচ্ছে 2 আর y এর র্যাঙ্ক হচ্ছে 1, তাহলে কি x এর র্যাঙ্ক y এর র্যাঙ্ক থেকে বেশি না? তাহলে আমার কোড কি বলে, হ্যাঁ, x এর র্যাঙ্ক যদি y এর র্যাঙ্ক থেকে বেশি হয় তাহলে y এর প্যারেন্ট x কে সেট করে দাও। তাহলে এখানে y হচ্ছে 3, তাহলে 3 এর প্যারেন্ট x মানে 4 কে সেট করে দাও। তাহলে চলো 3 এর প্যারেন্ট আমরা 4 কে সেট করে দেই। এই যে খেয়াল করো অন্য ট্রি গুলো কিন্তু যেমন ছিল ঠিক তেমনই থেকে যাবে। 3 এর ট্রিটা যেমন ছিল তেমনই আছে, 4 এর ট্রিটা যেমন ছিল তেমনই আছে। এখন কি করেছি, 3 এর প্যারেন্ট সেট করে দিয়েছি 4 কে, 3 এর প্যারেন্ট সেট করে দিয়েছি 4 কে। তাহলে আসো চেঞ্জটা কত হবে, এই যে 3 এর প্যারেন্ট সেট করে দিয়েছি 4 কে। এখন আসি র্যাঙ্ক কি চেঞ্জ হয়েছে কিনা, যে কোনো নোডের র্যাঙ্ক চেঞ্জ হয়েছে কিনা। খেয়াল করো 3 এই নোড থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে লিফ নোড কিন্তু এখনো 1ই আছে। 3 এর নিচে কিন্তু যেহেতু নতুন কোনো নোড অ্যাড হয় নাই, 3 এর নিচে 3 এর নিচে যেহেতু কোনো নোড অ্যাড হয় নাই, তার মানে 3 এর র্যাঙ্ক আসলে আগের মতো 1ই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে 4 এর র্যাঙ্ক কি ইনক্রিজ করেছে কিনা, 4 এর র্যাঙ্ক কি ইনক্রিজ করেছে কিনা সেটা আমরা একটু চেক করি। খেয়াল করো 4 এর আগে র্যাঙ্ক কত ছিল 2, এখনো আবার সেম ভাবে দেখি যে রুট নোড থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে লিফ নোডটা কতটুকু ডিস্টেন্সে আছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। খেয়াল করো এখনো কিন্তু রুট নোড থেকে লিফ নোডে ম্যাক্সিমাম ডিস্টেন্স 2, তার মানে রুট নোডের যে র্যাঙ্ক সেটা কিন্তু এখনো কি বলতো 2ই থেকে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে আমরা যখন বড় ট্রি এর নিচে 4 এর ট্রিটা কি বড় ট্রি ছিল বা লার্জার ট্রি, 3 এর ট্রিটা কি স্মলার ট্রি ছিল, যখন আমরা একটা স্মলার ট্রি কে লার্জার ট্রি এর রুট নোডের সাথে অ্যাটাচ করে দিলাম বা লার্জার ট্রি এর নিচে স্মলার ট্রিটাকে অ্যাটাচ করলাম, খেয়াল করো ট্রি এর হাইট কিন্তু বাড়ে নাই, ট্রি এর হাইট কিন্তু বাড়ে নাই, সো রুট নোডের র্যাঙ্কও কিন্তু বাড়ে নাই, রুট নোডের র্যাঙ্কও বাড়ে নাই। তো আমি এই জিনিসটা আরেকবার একটু রিপিট করি, আমি 0 আর 5 কে ইউনিয়ন করতে চেয়েছিলাম, কিন্তু আমি কি ডিরেক্টলি 0 আর 5 কে মার্চ করেছি না, আমরা কাকে মার্চ করি বা কাদেরকে মার্চ করি বলতো, ওই দুইটা ট্রি এর রুট নোডদেরকে মার্চ করি। তাহলে রুট নোড কি আসলে রিপ্রেজেন্টেটিভ, তাহলে আগে আমি 0 এর রিপ্রেজেন্টেটিভ 4 কে ফাইন্ড করে নিলাম যে ওই ট্রি এর রুট নোড, আবার 5 এর রিপ্রেজেন্টেটিভ 3 কে ফাইন্ড করে নিলাম সে হচ্ছে ওই ট্রি এর রুট নোড। তারপরে কি করি, রুট নোড গুলোকে মার্চ করি। এখন খেয়াল করো রুট নোড গুলোকে যখন মার্চ করি, নতুন রুট নোড কি হলো, নতুন যে ট্রিটা, নতুন ট্রি এর রুট নোড হচ্ছে 4। যদি র্যাঙ্ক বাড়তেই হয় তাহলে এই নতুন ট্রি এর রুট নোডেরই হাইট বাড়বে বা র্যাঙ্ক বাড়বে, কেন, আমি 4 এর নিচে নতুন একটা ট্রি অ্যাড করেছি, সো 4 এরই র্যাঙ্ক বা হাইট বাড়ার প্রবাবিলিটি আছে। যেহেতু 3 এর নিচে কোনো কিছু অ্যাড করিনি, সো 3 এর হাইট বাড়বে না। তো আমরা যখন দেখলাম যে যখন আমি মার্চ করলাম, মার্চ করার পরে নতুন ট্রি এর রুট নোড হচ্ছে 4 এবং 4 এর হাইট কিন্তু এখনো সেই আগের মতো 2ই আছে, ইনক্রিজ কিন্তু করে নাই। তার মানে আমরা দেখলাম সামারি হচ্ছে এটাই, যে আমি যদি একটা লার্জার ট্রি এর নিচে একটা স্মলার ট্রি কে অ্যাটাচ করে দিই তাহলে আসলে ট্রি এর হাইট বা র্যাঙ্ক বাড়ে না। আমরা সেকেন্ড আরেকটা কেসে আসি, ঠিক আছে। মনে করো আগের মতোই এই ফরেস্টটা আছে, কিন্তু আমি এখন যে কাজটা করতে চাচ্ছি, আমি 3 আর 1 কে মনে করো ইউনিয়ন করতে চাচ্ছি। তাহলে 3 আছে এখানে আর 1 আছে এখানে, এদেরকে ইউনিয়ন করতে চাই, কিন্তু এদেরকে তো ডিরেক্ট মার্চ করবো না, তাহলে আগে বের করতে হবে এই দুইটা এলিমেন্ট যে দুইটা ট্রিতে আছে তাদের রুট নোডদেরকে আমরা কি করব, মার্চ করব। তাহলে প্রথম এলিমেন্ট 3, ফাইন্ড 3, খেয়াল করো 3 যে ট্রিতে আছে তার রুট নোড 3 নিজেই। আবার ফাইন্ড 1, তাহলে 1 যে ট্রিটাতে আছে 1 এর রুট নোড কে, 1 যে ট্রিতে আছে সেই ট্রি এর রুট নোড হচ্ছে 4, তাহলে 1 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 4। তাহলে এখানে x হচ্ছে 3 আর y হচ্ছে 4। তাহলে x এর র্যাঙ্ক 3, x হচ্ছে 3, 3 এর র্যাঙ্ক হচ্ছে এখানে 1 আর y হচ্ছে 4, 4 এর র্যাঙ্ক এখানে হচ্ছে 2।
খেয়াল করো এখানে কিন্তু এক্স এর র্যাঙ্ক কিন্তু ওয়াই এর র্যাঙ্ক থেকে ছোট। তার মানে কি ইফ এর কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, তাহলে আমরা কোথায় যাব? এই কন্ডিশনটাতে এলস এ। এলস কি বলছে যে এক্স এর প্যারেন্ট ওয়াই কে সেট করো। ওকে, এক্স হচ্ছে 3 আর ওয়াই হচ্ছে 4, তাহলে 3 এর প্যারেন্ট 4 কে সেট করে দাও। ওকে, কি করলাম? 3 এর প্যারেন্ট 4 কে সেট করে দিলাম। খেয়াল করো ঘুরে ফিরে কিন্তু ইউনিয়ন ঠিক সেভাবেই হচ্ছে, যে আমি বড় ট্রি এর নিচেই কিন্তু ছোট ট্রিটাকে অ্যাড করছি। যে 3 এর প্যারেন্ট 4 কে সেট করে দাও, 3 এর প্যারেন্ট 4 কে সেট করে দাও। তো ট্রিটা কিন্তু আগের এক্সাম্পলের মতোই হলো, এবং নতুন যে ট্রি সেই ট্রি এর রুট নোড হচ্ছে 4 এবং ওর হাইট কিন্তু আগের মতো 2ই আছে। তো এই কেসেও চেঞ্জটা কোথায় এসেছে? এই যে 3 এর প্যারেন্ট 4 সেট করে দিয়েছি, কিন্তু কোনো নোডের হাইট বা র্যাঙ্ক কিন্তু আসলে চেঞ্জ হয়নি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে র্যাঙ্ক চেঞ্জ হয় কখন? এবার আমরা নেক্সট একটা এক্সাম্পলে আসি। মনে করো আমরা আবার আরেকটা সিনারিও নিয়ে কাজ করছি, যেখানে অনেকগুলো ইউনিয়ন করার পরে আমার ডিসজয়েন্টেড ফরেস্টের কারেন্ট কন্ডিশন হচ্ছে এটা। ঠিক আছে, ডিসজয়েন্টেড ফরেস্টের কারেন্ট কন্ডিশন হচ্ছে এটা, যা এখানে হচ্ছে 2 এর প্যারেন্ট হচ্ছে 4। হ্যাঁ, এই যে 2 এর প্যারেন্ট 4, 2 যেহেতু লিফ নোড তার হাইট হচ্ছে বা র্যাঙ্ক হচ্ছে 0। আবার 4 এর হাইট কত? বা 4 এর হাইট হচ্ছে ওই নোড থেকে ম্যাক্সিমাম মানে লিফ নোডে ম্যাক্সিমাম ডিস্টেন্স, তাহলে লিফ নোড এক ডিস্টেন্সেই আছে, তাহলে 4 এর র্যাঙ্কও কি 1। তাহলে মনে করো যে কোনো একটা ইন্টারমিডিয়েট স্টেজে আমার ডিসজয়েন্টেড ফরেস্টের কন্ডিশন হচ্ছে এটা। এই মোমেন্টে আমি 2 আর 3 কে কি করতে চাচ্ছি? ইউনিয়ন করতে চাচ্ছি। এই যে 2 আর এই যে 3 এদেরকে আমি ইউনিয়ন করতে চাচ্ছি। তাহলে প্রথমে আগে ফাইন্ড 2 করে নিলাম। খেয়াল করো 2 যে ট্রিতে আছে তার রুট নোড কে 4, তাহলে 2 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 4। আবার 3 যে ট্রিতে আছে তার রুট নোড কে 3 নিজেই, তাহলে 3 এর রিপ্রেজেন্টেটিভ 3, তাহলে ফাইন 3 কত রিটার্ন করবে? 3। আর ফাইন 2 4 রিটার্ন করবে। এখন আমরা যদি দেখি 4 আর 3 এরা হচ্ছে দুইটা সেটের রিপ্রেজেন্টেটিভ, তাহলে 4 আর 3 এদেরকে আমরা মার্চ করব। খেয়াল করো 4 এর র্যাঙ্কও 1, 3 এর র্যাঙ্কও 1, দুজনের র্যাঙ্কই কিন্তু সেম। ঠিক আছে, এই কেসে এই সিনারিওতে আমি 2 আর 3 কে মার্চ করতে চাই। 2 এর রিপ্রেজেন্টেটিভ 4 যার র্যাঙ্ক হচ্ছে 1, 3 এর রিপ্রেজেন্টেটিভ 3 নিজেই যারও র্যাঙ্ক হচ্ছে 1। তো দুজনের র্যাঙ্ক যদি সেম হয় তাহলে ইফ এর কন্ডিশনটা তো স্যাটিসফাই করলো না, তাহলে আমরা এলসেই আসলাম। এলসে কি বলছে যে এক্স এর রিপ্রেজেন্টেটিভ ওয়াই কে সেট করে দাও, তাহলে এখানে এক্স হচ্ছে 4 আর ওয়াই হচ্ছে 3, তার মানে 4 এর রিপ্রেজেন্টেটিভ 3 কে সেট করে দাও। ওকে, তাহলে আমরা কি করলাম? 4 এর 3 কিন্তু 4 এর মতোই আছে, 3 এর 3ও কিন্তু 3 এর মতোই আছে। এখানে নতুন কি অ্যাড হয়েছে? 4 এর রিপ্রেজেন্টেটিভ বা 4 এর প্যারেন্ট, সরি 4 এর প্যারেন্ট 3 কে সেট করে দাও। তাহলে চেঞ্জ কোথায় আসলো? এই যে 4 তার প্যারেন্ট আমি 3 কে সেট করে দিলাম। এখন আমরা আসি নতুন যে ট্রিটা মার্জ করার পরে বা ইউনিয়ন করার পরে আমরা যে নতুন ট্রিটা পেলাম, সেই নতুন ট্রি এর রুট নোড কে 3। খেয়াল করো 4 এর হাইট কিন্তু আগের মতোই আছে, 1ই আছে। 4 এর হাইট কিন্তু চেঞ্জ হবে না, অন্য কোনো ইন্টারমিডিয়েট নোডগুলোর হাইট চেঞ্জ হবে না। হাইট যদি চেঞ্জ হয় তাহলে রুট নোডটারই হাইট চেঞ্জ হবে। এবার যদি আমরা দেখি যে রুট নোডের হাইটটা আসলে কত, আগে 3 এর র্যাঙ্ক কত ছিল? 1। এবার যদি আমি 3 এর হাইট বের করতে যাই, খেয়াল করো রুট থেকে লিফ নোডের ম্যাক্সিমাম ডিসটেন্স এখন কত? 2। তাহলে কি হলো বলতো? 3 এর হাইট বেড়ে কত হয়ে গেল? 3 এর হাইট বেড়ে 2 হয়ে গেল, তার মানে 3 এর র্যাঙ্ক এখন হচ্ছে 2। তাহলে প্রশ্ন হচ্ছে র্যাঙ্ক বাড়লো কার? 3 আসলে কে ছিল? এই যে 3 আসলে কে ছিল? ওয়াই। তার মানে ওয়াই এর র্যাঙ্ক বেড়ে গেছে। তার মানে আমরা কি দেখলাম যে সেম র্যাঙ্কের দুইটা ট্রিকে যখন আমরা মার্চ করি তখন ওয়াই এর র্যাঙ্ক বেড়ে যাচ্ছে। সেম র্যাঙ্কের দুইটা ট্রিকে যখন আমরা মার্চ করি তখন যে নিউ ট্রিটা পাই সেই ট্রি এর রুট নোডের হাইট বেড়ে যায়। আর রুট নোডটা আসলে কে হয়? এই যে 3 মানে ওয়াই, তার মানে ওয়াই এর হাইট বেড়ে যাচ্ছে। তাহলে হাইট কখন বাড়ে? সেম র্যাঙ্কের দুইটা ট্রিকে। আগে দুইটা কেস নিয়ে যখন আমরা কাজ করছিলাম তখন কিন্তু দুইটা ট্রি এর র্যাঙ্ক ডিফারেন্ট ছিল। ঠিক আছে, তখন দুইটা ট্রি এর র্যাঙ্ক যদি ডিফারেন্ট হয় তাহলে অ্যালগোরিদম সবসময় যেটা করে যে বড় ট্রি এর নিচে ছোট ট্রিটাকে অ্যাটাচ করে দেয় এবং দেখা যায় ট্রি এর হাইট আর বাড়ছে না। কিন্তু যখন আমি সেম র্যাঙ্কের দুইটা ট্রিকে ইউনিয়ন করতে যাই তখনই আসলে কি হয়ে যায়? তখনই আসলে রুট নোডের যে নতুন যে ট্রিটা সেই নতুন ট্রি এর রুট নোডের হাইট বেড়ে যায়, 1 বেড়ে যায়, এবং সেই রুট নোডটা আসলে কে হয়? ওয়াই। তাহলে আমরা এই অ্যালগরিদমটাকে কিভাবে মডিফাই করতে পারি? যে যদি র্যাঙ্ক সেম হয়, র্যাঙ্ক যদি সেম হয় তাহলে তো এই ইফ এর কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, তাহলে আমরা এলসে আসলাম। এলসে এসে আমরা এক্স এর প্যারেন্ট ওয়াই কে সেট করে দিলাম। তখন আবার দেখা যায় যে দুজনের র্যাঙ্ক কি সেম কিনা। যদি দুজনের র্যাঙ্ক সেম হয় তখন আমরা কার র্যাঙ্ক আপডেট করে দিয়েছিলাম বলতো? 3 আসলে কে ছিল? ওয়াই। ওয়াই এর র্যাঙ্ক বেড়ে যাবে। ঠিক আছে,
তাহলে এই হচ্ছে আমরা ইউনিয়ন বাই র্যাঙ্ক যদি করি, যার পারপাস ছিল হচ্ছে ট্রি এর হাইট স্মল রাখা, এবং সেই কেসে আমার আপডেটেড কোডটা হবে এরকম, যে ইউনিয়ন করতে গিয়ে আগে রিপ্রেজেন্টেটিভ ফাইন্ড করলাম, তারপর রিপ্রেজেন্টেটিভদের মধ্যে যার র্যাঙ্ক বেশি তার নিচেই ছোট ট্রিটাকে অ্যাটাচ করব, আর যদি সেম র্যাঙ্কের হয় তখন যেটা হয় ওয়াই এর নিচে আমি এক্স কে অ্যাটাচ করে দিই এবং তখন ওয়াই এর র্যাঙ্ক 1 বেড়ে যায়। ঠিক আছে? এবং এর ফলে কি হবে বলতো, যে আমরা যেহেতু সবসময় বড় ট্রি এর নিচেই ছোট ট্রিটাকে অ্যাটাচ করছি, তো আমি এনশিওর করতে পারবো যে ট্রি এর হাইট আসলে অনেক বেশি বেড়ে যাবে না, এবং আমরা ট্রি এর হাইট মোটামুটি স্মল বা রিডিউস করতেই পারবো। তো আমরা ইউনিয়ন বাই র্যাঙ্ক দেখলাম যে র্যাঙ্ক করতে গিয়ে কিভাবে আমরা ট্রি এর হাইট আসলে স্মল রাখতে পারি। এবার আরো একটা হিউরিস্টিক, আরো একটা টেকনিক, সেটা হচ্ছে পাথ কম্প্রেশন। আরেকবার একটু সামারি দিয়ে আসি। ইউনিয়ন বাই র্যাঙ্ক এই টেকনিকটা কখন ইউজ করা হচ্ছে? ইউনিয়ন করার সময়। ঠিক আছে, ইউনিয়নের কোডকে মডিফাই করেছি আমরা। ইউনিয়ন করার সময় আমরা এটাই খেয়াল করেছি, বেশি র্যাঙ্কের ট্রি এর নিচেই আমি ছোট র্যাঙ্কের ট্রিটাকে অ্যাটাচ করে দিব, এবং এটা করে আমি মোটামুটি ট্রি এর হাইট স্মল রাখতে পেরেছি। এখন আমি যে সেকেন্ড টেকনিক বা হিউরিস্টিকটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে পাথ কম্প্রেশন। পাথ কম্প্রেশন কখন ইউজ করা হয়? ফাইন্ড অপারেশনের সময়। খেয়াল রাখতে হবে, ইউনিয়ন বাই র্যাঙ্ক আমরা ইউনিয়নের সময় অ্যাপ্লাই করেছিলাম, আর পাথ কম্প্রেশন টেকনিকটা হচ্ছে আমরা ফাইন্ড এর সময় অ্যাপ্লাই করব। এবং পাথ কম্প্রেশন টেকনিকটা আসলে কি? মনে করো যে তুমি ফাইন্ড সি করতে যাচ্ছ, তাহলে ফাইন্ড সি কি করবে? সি কি নিজেই নিজের প্যারেন্ট এই কেসে? না। তাহলে সি আবার কাকে কল করবে? তার প্যারেন্ট ডি কে। ডি কি নিজেই নিজের প্যারেন্ট? না। ডি আবার কাকে কল করবে? তার প্যারেন্ট ই কে। ই কি নিজেই নিজের প্যারেন্ট? না, ই কিন্তু নিজেই নিজের প্যারেন্ট না। তাহলে ই আবার রিকার্সিভলি কাকে কল করবে? এফ কে। এফ কি নিজেই নিজের প্যারেন্ট? হ্যাঁ, এই কেসে এফ হচ্ছে নিজেই নিজের প্যারেন্ট। তাহলে ইভেন্চুয়ালি ফাইন্ড সি কত রিটার্ন করবে? এফ। খেয়াল করো, আমি যখন এই ট্রিটাতে ফাইন্ড সি করতে গেলাম, আমাকে 4টা রিকার্সিভ কল দিয়ে তারপরে কেউ রিপ্রেজেন্টেটিভকে খুঁজে বের করতে হয়েছে না? তো পাথ কম্প্রেশন টেকনিক বলে, একবার যেহেতু আমি এত কষ্ট করে আমার রিপ্রেজেন্টেটিভকে খুঁজে বের করেছি, আমি আর কষ্ট করব না। ওই রিপ্রেজেন্টেটিভকে এরপরে আমি আবার ডিরেক্ট প্যারেন্ট করে দিব। পাথ কম্প্রেশন টেকনিক কি বলে, যে প্রথমবার বা শুরুর দিকে আমি হয়তো অনেক কষ্ট করে অনেকগুলো রিকার্সিভ ফাংশন কল করে তারপরে আমি আমার রিপ্রেজেন্টেটিভকে খুঁজে বের করেছি। পাথ কম্প্রেশন টেকনিক বলে, একবার যেহেতু আমি আমার রিপ্রেজেন্টেটিভকে খুঁজে পেয়েছি, এরপরে কি করব? রিপ্রেজেন্টেটিভকে আমার ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিব। শুধুমাত্র সি, খেয়াল করো, ফাইন্ড সি করতে গিয়ে সি এর রিপ্রেজেন্টেটিভ এফ, তাই ফাইন্ড করার পরে আমি সি এর ডিরেক্ট প্যারেন্ট এফ কে সেট করে দিব। শুধু সেটা না, সি থেকে রুট নোড পর্যন্ত এই পার্টটাতে যতগুলো ইন্টারমিডিয়েট নোড আছে, সি থেকে রুট নোড পর্যন্ত এই পাথে যতগুলো ইন্টারমিডিয়েট নোড আছে, সবার ডিরেক্ট প্যারেন্ট আমি কি করব? রিপ্রেজেন্টেটিভকে সেট করে দিব। তাহলে সি, সি এর ডিরেক্ট প্যারেন্ট এফ মানে রিপ্রেজেন্টেটিভকে সেট করে দিলাম। তারপরে ডি, তারপরে ডি এরও কি করলাম? ডিরেক্ট প্যারেন্ট এফ সেট করে দিলাম। ই, তারপরে ই এরও ডিরেক্ট প্যারেন্ট এফ কে সেট করে দিলাম, যদিও ই এর ডিরেক্ট প্যারেন্ট আগে এফ ছিল। তাহলে পাথ কম্প্রেশন টেকনিক এটাই বলে যে আমি যেহেতু একবার ফাইন্ড করার সময় প্রথমবার অনেক কষ্ট করে অনেকগুলো রিকার্সিভ ফাংশন কল করে তারপরে আমার রিপ্রেজেন্টেটিভকে খুঁজে বের করেছি, আমি বারবার এত খুঁজতে পারবো না। একবার খুঁজে পেলে কি করব? আমার ডিরেক্ট প্যারেন্ট হিসেবে ওই রিপ্রেজেন্টেটিভকে সেট করে দিব। এবং এটার পারপাস কি করে বলতো? এটা আসলে আমাদের ট্রিটাকে ফ্ল্যাট করে ফেলে। খেয়াল করা, আগে ট্রি এর হাইট কত বেশি ছিল, এখন কি অলমোস্ট ফ্ল্যাট হয়ে গেছে না? সো পাথ কম্প্রেশন টেকনিক কি করতে পারে? অনেক ডিপ একটা ট্রিকে অনেক শ্যালো একটা ট্রি বানিয়ে ফেলতে পারে, যে যার হাইট কম বা ট্রিটাকে ফ্ল্যাট করে ফেলতে পারে। সো ফাইন্ড অপারেশনে আমরা কি করব? এই পাথ কম্প্রেশন টেকনিকটা অ্যাপ্লাই করব। চলো কিছু এক্সাম্পল দিয়ে দেখি যে আসলে এই পাথ কম্প্রেশন টেকনিকটা কিভাবে কাজ করে। তাহলে মনে করো এই ট্রিটার ক্ষেত্রে আমি ফাইন্ড 5 করতে চাচ্ছি, এই ট্রিতে আমি ফাইন্ড 5 করতে চাচ্ছি। তাহলে প্রথমে 5 কি নিজেই নিজের প্যারেন্ট? না। তাহলে 5 কাকে কল করবে? তার প্যারেন্ট 4 কে। 4 কি নিজেই নিজের প্যারেন্ট? না। 4 আবার কাকে কল করবে? 3 কে। 3 কে নিজেই নিজের প্যারেন্ট? না। 3 আবার কল করবে 2 কে। আবার 2 আবার কি করবে? 1 কে কল করবে। এরপরে 1 নিজেই নিজের প্যারেন্ট, তাহলে ফাইন্ড 5 কত রিটার্ন করবে? 1। খেয়াল করো, এখানে 5টা রিকার্সিভ কল দিয়ে তারপর আমি বের করতে পেরেছি যে ফাইন্ড 5 হচ্ছে 1। পাথ কম্প্রেশন টেকনিক কি বলে, যে একবার যেহেতু আমি আমার রিপ্রেজেন্টেটিভকে খুঁজে বের করেছি, এবার কি করব? তার নিজের ডিরেক্ট প্যারেন্ট হিসেবেই রিপ্রেজেন্টেটিভকে সেট করে দিবে। তাহলে 5 এর ডিরেক্ট প্যারেন্ট এখন হয়ে যাবে তার রিপ্রেজেন্টেটিভ মানে 1 এই কেসে। এখন শুধুমাত্র 5 না,
5 থেকে রুট নোড পর্যন্ত যে পাথটা আছে, এই পাথে যতগুলো ইন্টারমিডিয়েট নোড আছে সবার ডিরেক্ট প্যারেন্ট আমরা কি করব, রুট নোডটাকে সেট করে দিব। এবার আসি 4, এই যে খেয়াল করো 4 এর ডিরেক্ট প্যারেন্ট হচ্ছে 1 সেট করে দিয়েছে। তারপরে 3 এর ডিরেক্ট প্যারেন্ট হচ্ছে 1, তারপরে 2, যদিও 2 এর ডিরেক্ট প্যারেন্ট আগে থেকেই 1ই ছিল। তারপরে এই এক্সাম্পলটাতে আসি, মনে করো আমি ফাইন্ড ই করতে যাচ্ছি, তাহলে প্রথমে ই আসবো, ই নিজে নিজে প্যারেন্ট নয়, ই কল করবে সি কে, আবার সি কল করবে বি কে, বি কল করবে কে, এ কে। তাহলে কি আমরা ফাইন্ড ই হিসেবে কত পাবো, এ পাবো। তাহলে পাথ কম্প্রেশন টেকনিক বলে একবার যেহেতু আমি আমার রিপ্রেজেন্টেটিভকে খুঁজে বের করেছি, আমি বারবার খুঁজে বের করবো না, কি করব, আমার ডিরেক্ট প্যারেন্ট হিসেবে রিপ্রেজেন্টেটিভকে সেট করে দিব। তাহলে কি করবে, ই এর ডিরেক্ট প্যারেন্ট হিসেবে রুট নোড এ কে সেট করে দিব। শুধু ই না, ই থেকে ওই নোডটা থেকে রুট নোড পর্যন্ত যে পাথটা আছে, ওই নোডটা থেকে রুট নোড পর্যন্ত যে পাথটা আছে, সেই পাথে যতগুলো ইন্টারমিডিয়েট নোড আছে সবগুলো ইন্টারমিডিয়েট নোডের ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিবে রুট নোডকে। তাহলে ই এর ডিরেক্ট প্যারেন্ট তো এ কে সেট করে দিলাম। এবার সি এর ডিরেক্ট প্যারেন্ট এখন হয়ে যাবে এ। তারপরে বি, যদিও বি এর ডিরেক্ট প্যারেন্ট আগে থেকে এ আছে, আর অন্য যে ব্রাঞ্চ গুলো আছে সেগুলো আনচেঞ্জ থাকবে, সেগুলো আগে যেমন ভাবে ছিল এখনো ঠিক তেমন ভাবেই থেকে যাবে। যেমন ডি আগে যেমন ভাবে ছিল ঠিক তেমন ভাবেই থেকে যাবে। আমরা শুধুমাত্র ওই নোড থেকে রুট নোড পর্যন্ত যে পাথটা আছে সেই পাথে ইন্টারমিডিয়েট নোডগুলোর প্যারেন্ট চেঞ্জ করে, আর অন্য ব্রাঞ্চগুলো যেমন ছিল ঠিক তেমন ভাবেই থেকে যাবে। এখন এরকম একটা এক্সাম্পলে আসি, এই কেসে মনে করো আমি ফাইন্ড 3 করতে যাচ্ছি। তাহলে এই যে 3, তাহলে 3 কি নিজে নিজে প্যারেন্ট না, তাহলে 3 কল করবে 4 কে, আবার 4 কল করবে কাকে, 5 কে। তাহলে ফাইন্ড 3 কত রিটার্ন করবে, এই যে ফাইন্ড 3 রিটার্ন করবে হচ্ছে 5 কে। এখন প্রশ্ন হচ্ছে পাথ কম্প্রেশন টেকনিক কি বলে, একবার যেহেতু আমি আমার রিপ্রেজেন্টেটিভকে খুঁজে বের করেছি, তাহলে এরপরে কি করব, ওই পাথে যতগুলো ইন্টারমিডিয়েট নোড আছে সবার রিপ্রেজেন্টেটিভকে আমি, সবার প্যারেন্ট কি ডিরেক্ট ওই রিপ্রেজেন্টেটিভ দিয়ে সেট করে দিই। তাহলে প্রথমে 3 আসি, 3 এর ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিলাম 5 কে। খেয়াল করো ওই পাথে যে ইন্টারমিডিয়েট নোড গুলো থাকবে তাদেরই প্যারেন্ট চেঞ্জ করবো, কিন্তু তার যে ব্রাঞ্চ গুলো সেগুলো কিন্তু আনচেঞ্জ থাকবে। খেয়াল করো 3 এর যে দুইটা চাইল্ড ছিল 1 আর 2, তারা আগে যেমন ছিল তেমন ভাবেই থেকে যাবে। ঠিক আছে, যে এই পাথের বাইরে অন্য যারা থাকবে তারা আগে যেমন ভাবে ছিল তেমন ভাবে থাকবে। সো 1 এর প্যারেন্ট 3 ছিল, 2 এর প্যারেন্ট 3 ছিল, তারা তেমন ভাবেই থেকে যাবে। এরপরে 4, তাহলে 4 এর ডিরেক্ট প্যারেন্ট যদিও কি আগে থেকে 5 ই আছে, আর অন্য ব্রাঞ্চ গুলো যেমন ছিল তেমন ভাবেই থেকে যাবে। এখন আমরা আরো একটা এক্সাম্পল দেখি, যে এরকম একটা ট্রি আছে, সেখানে আমি ফাইন্ড 7 করতে যাচ্ছি। তাহলে সেম ভাবে 7 সে 5 কে কল করবে, 5 সে 3 কে কল করবে, 3 2 কে কল করবে, 2 আবার কি করবে 1 কে কল করবে। তাহলে ফাইন্ড 7 কত রিটার্ন করবে, এই প্রশ্ন কিন্তু আসে যে একটা ট্রি দিয়ে বলবে যে হোয়াট উইল বি দ্য রিটার্ন ভ্যালু অফ ফাইন্ড 7, যে ফাইন্ড 7 এর রিটার্ন ভ্যালু কত হবে। এই কেসে কত হবে বলো তো, ফাইন্ড 7 এর রিটার্ন ভ্যালু হচ্ছে 1, তাহলে ফাইন্ড 7 ইকুয়াল টু 1 পাবো আমরা এই কেসে, ফাইন্ড 7 ইকুয়াল টু 1। এখন ঠিক আছে, আমরা ফাইন্ড 7 করে 7 এর রিপ্রেজেন্টেটিভ কে 1 কে খুঁজে পেয়েছি, কিন্তু ওই যে ফাইন্ডের ক্ষেত্রে পাথ কম্প্রেশন টেকনিক কি বলে, যে একবার যেহেতু আমি আমার রিপ্রেজেন্টেটিভকে খুঁজে বের করেছি, এখন কি করব, ডিরেক্ট প্যারেন্ট হিসেবে রিপ্রেজেন্টেটিভকে সেট করে দিব। শুধুমাত্র ওই নোডটা না, যে এই যে পাথটা আছে, এই পাথে যতগুলো ইন্টারমিডিয়েট নোড আছে সবার ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিব আমরা রিপ্রেজেন্টেটিভকে। তাহলে প্রথমে আসি 7 এর ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিলাম রিপ্রেজেন্টেটিভ 1 কে। এরপরে হচ্ছে 5 এর ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিলাম 1 কে। এরপরে 3 এর ডিরেক্ট প্যারেন্ট 1। খেয়াল করো 3 এর নিচে যে ব্রাঞ্চটা ছিল সেটা কিন্তু আগে যেমন ছিল তেমন ভাবেই থেকে যাবে। খেয়াল করো 3 এর ব্রাঞ্চটা আগে যেমন ছিল তেমন ভাবেই থেকে যাবে, শুধুমাত্র এই পাথের ইন্টারমিডিয়েট নোড ছিল 3, তাই 3 এর ডিরেক্ট প্যারেন্ট হয়ে গেছে 1, অন্যগুলো কিন্তু যেমন ছিল তেমন ভাবেই থাকবে। ম্যাম চাইলে তো হচ্ছে 8 এর ডাইরেক্ট প্যারেন্ট হচ্ছে 3 করে দিতে পারতাম। না 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 না, এটা কিন্তু এই পাথের বাইরে, তোমরা খেয়াল করো 8 কি ওই পাথে আছে, আমার পাথটা কিন্তু এটা, ওই পাথে যে নোডগুলো থাকবে মানে ফাংশন কলের সময় যাদের ফাংশন কল হবে শুধুমাত্র তাদেরই ডিরেক্ট প্যারেন্ট রিপ্রেজেন্টেটিভকে সেট করে দিব। আর বাকি যারা যেমন ছিল, যে আগে 6 এর প্যারেন্ট 3 ছিল এখনো 6 এর প্যারেন্ট 3 থাকবে, আগে 8 এর প্যারেন্ট 6 ছিল এখনো 8 এর প্যারেন্ট 6ই থাকবে। ঠিক আছে, খেয়াল করবে যেই পাথটা থাকবে মানে যেই পাথে ফাংশন কল হবে বা রিপ্রেজেন্টেটিভকে খুঁজে বের করবে, ওই পাথের ইন্টারমিডিয়েট নোডগুলোরই শুধুমাত্র প্যারেন্ট চেঞ্জ করবে, আর বাকি যারা যেমন ছিল তেমনই থেকে যাবে। ঠিক আছে, যদি ফাইন্ড 8 করতাম তখন আবার অন্য কিছু হতো।
এরপরে আমরা 2 এর ক্ষেত্রে আসি। খেয়াল করো 2 এর ডিরেক্ট প্যারেন্ট 1 ছিল 1, আর খেয়াল করো 2 এর একটা ব্রাঞ্চ হচ্ছে 4, সে কিন্তু ওই পাথে না, সো ওই ব্রাঞ্চটা আগে যেমন ছিল তেমন ভাবেই থেকে যাবে। সো আগে 4 এর প্যারেন্ট 2 ছিল, এখনো 4 এর প্যারেন্ট কি 2 থাকবে। শুধু খেয়াল রাখবে ওই নোড থেকে রুট নোড পর্যন্ত যে পাথটা পাবো, ওই পাথের ইন্টারমিডিয়েট নোডগুলোরই শুধুমাত্র প্যারেন্ট রিপ্রেজেন্টেটিভ বা রুট নোডকে সেট করে দিব। তাহলে কি বেশ কয়েকটা প্র্যাকটিস করলে আশা করি পারা যাবে। শুধু এটা খেয়াল করবে ইন্টারমিডিয়েট নোডগুলোরই প্যারেন্ট চেঞ্জ হবে, আর বাকি ব্রাঞ্চগুলো যেমন ছিল তেমনই থেকে যাবে। তাহলে এখন আমরা তো কোড দেখলামই, এটাকে কিভাবে মানে এই যে এতক্ষণ ধরে আমি পাথ কম্প্রেশন টেকনিকের নিয়ে কথা বলছি, যে যখন আমি ফাইন্ড করতে যাব, একবার ফাইন্ড করার পরে কি করব, রিপ্রেজেন্টেটিভকে তার ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিব। এটা কোডিং লেভেলে আসলে কিভাবে এনশিওর করা হচ্ছে, এই যে দেখো ফাইন্ডকে কিভাবে তাহলে চেঞ্জ করা হচ্ছে। যে এক্স এর প্যারেন্ট যদি এক্স না হয়, তাহলে আমরা আগে কি করতাম, আবার তার প্যারেন্টের এক্স দিয়ে ফাইন্ড করতাম, কিন্তু এবার ফাইন্ড এক্স যে ভ্যালুটা রিটার্ন করবে, সে কি করবে বলতো, তার রিপ্রেজেন্টেটিভকে রিটার্ন করবে এবং সেই ভ্যালু দিয়ে কি তার প্যারেন্টের ভ্যালুটা সেট করে দিবে। খেয়াল করো এক্স এর প্যারেন্ট কিন্তু ফাইন্ড এক্স কে রিটার্ন করবে রিপ্রেজেন্টেটিভ, এবং এক্স এর প্যারেন্ট কিন্তু সেই রিপ্রেজেন্টেটিভ দিয়েই সেট করে দিবে। তাহলে এই জায়গাতে একটু মডিফিকেশন আনা হয়েছে, যে আগে যেটা করা হতো এক্স এর প্যারেন্ট যদি এক্স নিচে না হয় তাহলে রিকার্সিভ কল করো, কিন্তু এখন পাথ কম্প্রেশন টেকনিকে এক্সট্রা কি করা হচ্ছে, ওই যে রিপ্রেজেন্টেটিভকে তার নিজেরই প্যারেন্ট সেট করে দেওয়া হচ্ছে। তাহলে চলো একটা এক্সাম্পল দিয়ে দেখি যে এই কোডটা আসলে কিভাবে কাজ করছে। আচ্ছা মনে করো এই এক্সাম্পলটাতে আমি প্রথমে কি ফাইন্ড 7 করতে যাচ্ছি, তাহলে কি করবো বলো তো, ফাইন্ড 7 কল করা হবে এবং এই ফাইন্ড 7 যে ভ্যালুটা রিটার্ন করবে সেটাই কি করব 7 এর প্যারেন্ট হিসেবে সেট করে দিব। যদি আমরা অ্যালগরিদমটা আরেকবার দেখে আসি, যে আবার তার প্যারেন্টকে দিয়ে কল করব এবং সে যে ভ্যালুটা রিটার্ন করবে সেটাই কি তার প্যারেন্ট সেট করে দিব। তাহলে ফাইন্ড 7 যে ভ্যালুটা রিটার্ন করবে সেটাই কি করব তার প্যারেন্ট হিসেবে সেট করে দিব। তাহলে 7 সে তো তার প্যারেন্ট না, তাহলে 7 কাকে কল করবে 5 কে, তাহলে ফাইন্ড 5 আবার ও যে ভ্যালুটা রিটার্ন করবে সেটাই কি তার প্যারেন্ট হিসেবে সেট করে দিব। তারপরে কি 5 আবার কাকে কল করবে 3 কে, তাহলে 3 ফাইন্ড 3 যে ভ্যালুটা রিটার্ন করবে সেটাই কি 3 এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেট করে দিব। 3 আবার 2 কে কল করবে, 2 আবার কি করবে 1 কে, খেয়াল করো 1 কিন্তু নিজেই নিজের রিপ্রেজেন্টেটিভ, তাহলে এখন ভ্যালু রিটার্ন করা স্টার্ট করবে। তাহলে 1 তার প্যারেন্ট 1 কেই রিটার্ন করবে। তাহলে খেয়াল করো ফাইন্ড 2 হিসেবে আমি কত পেলাম 1, তাহলে 2 এর প্যারেন্ট কত সেট করে দিবে 1 কে। তারপর ও আবার কত রিটার্ন করবে 1, তাহলে ফাইন্ড 3 হিসেবে কত পেলাম 1, তাহলে 3 এর প্যারেন্ট কত সেট করে দিবে 1 কে। তারপরে ফাইন্ড 5 হিসেবে কত পেলাম 1, তাহলে 5 এর প্যারেন্ট হিসেবে সেট করে দিবে 1 কে। আবার ফাইন্ড 7 হিসেবে ইভেন্চুয়ালি আমি 1 পেলাম, তাহলে 7 এর প্যারেন্ট হিসেবে সেট করে দিবে 1 কে। তাহলে এখানে কিন্তু সেই কাজটাই করা হচ্ছে, তাই না, যে ইন্টারমিডিয়েট যে নোডগুলো ছিল তাদের সবার প্যারেন্ট কিন্তু আপডেট হয়ে যাবে। তাহলে এই যে পাথ, এই হচ্ছে আমার সেই পাথটা, এভাবে রিকার্সিভ ফাংশন কল হয়েছে। তাহলে প্রথমে কি হবে 7 এর প্যারেন্ট সেট করে দিল 1 কে, তারপরে ইন্টারমিডিয়েট পাথে অন্য নোডটা হচ্ছে 5 এর প্যারেন্ট সেট করে দিয়েছে 1 কে, 3 এর প্যারেন্ট সেট করে দিয়েছে 1 কে। খেয়াল করো 3 এর যে ব্রাঞ্চটা ছিল এটা আগে যেমন ছিল তেমন ভাবেই থেকে যাবে, 3 এর ব্রাঞ্চ আগে যেমন ছিল তেমন ভাবেই থেকে যাবে, শুধুমাত্র পাথের যে ইন্টারমিডিয়েট নোডগুলো আছে সেই নোডগুলো প্যারেন্ট চেঞ্জ হবে। এরপরে 2, খেয়াল করে এই যে 2 এর প্যারেন্ট কত সেট করে দিয়েছি 1, 2 এর প্যারেন্ট সেট করে দিয়েছি 1, ঠিক আছে। সো যখন পাথ কম্প্রেশন টেকনিক কি করছে, যে আমি যখন রিকার্সিভলি ফাংশন কল করছি, সো রিকার্সিভলি কি সে রিপ্রেজেন্টেটিভকে খুঁজে নিয়ে আসবে, তখন আমরা রিকার্শনের প্রত্যেকটা স্টেপে সবগুলো ইন্টারমিডিয়েট নোডের প্যারেন্ট সেই রিপ্রেজেন্টেটিভ বা রুট নোড দিয়ে আমরা সেট করে দিচ্ছি। তাতে কি হবে বলতো, যে ট্রিটা অনেকটা ফ্ল্যাট হয়ে যাবে, ট্রিটা অনেকটা ফ্ল্যাট হয়ে যাবে। এখন এই সিনারিওতে আমি যদি চিন্তা করি, এখন মনে করো প্রথমে তো এই ট্রি এর উপরে ফাইন্ড 7 করলাম, এখন যদি এই ট্রিতে ফাইন্ড 7 করতে যাই তখন কেমন হবে। মনে করো একবার ফাইন্ড 7 করেছি, তারপরে কিছুক্ষণ পরে আবারও আমাকে 7ই ফাইন্ড করতে হচ্ছে, তখন তো আমি আপডেটেড ট্রি এর উপরে ফাইন্ড করবো, তাই না। তখন আমার আপডেটেড ট্রি হচ্ছে এটা। তাহলে এই ট্রিতে যদি আমি ফাইন্ড 7 করতে চাই, ওকে, তাহলে ফাইন্ড 7 যেটা রিটার্ন করবে সেটাই 7 এর প্যারেন্ট হিসেবে সেট করে দিব। তাহলে এই কেসে 7 তো নিজেই নিজের প্যারেন্ট না, রাইট, 7 তো নিজেই নিজের প্যারেন্ট না, কিন্তু 7 এর প্যারেন্ট কি, তারপরে ফাইন্ড 1 কল হবে, তাহলে 1 হচ্ছে নিজেই নিজের প্যারেন্ট, তাহলে 1 হচ্ছে নিজেই নিজের প্যারেন্ট, তখনই কি আমরা এটা রিটার্ন ভ্যালু হিসেবে 1 পেয়ে যাব। ফাংশন কল কিন্তু একই রকম ভাবেই থাকবে, যে কেউ যদি নিজেই নিজের প্যারেন্ট না হয় তাহলে সে আবার রিকার্সিভ ফাংশন কল করবে। তাহলে এখানে খেয়াল করো মাত্র একটা
দুইটা টোটাল দুইটা ফাংশন কল দিয়েই কি আমি তার রিপ্রেজেন্টেটিভ খুঁজে পেলাম না? এখন এই যে 2, 3, 5, 7 এদের প্রত্যেককেই কিন্তু আমি মোটামুটি এই দুইটা ফাংশন কল দিই, যে 2 প্রথমে কল হবে তারপরে 1, 3 প্রথমে কল হবে তারপরে 1। সো আমি যখন এই কেসে আপডেটেড ফরেস্ট বা আপডেটেড ট্রিটার উপরে যখন ফাইন্ড 7 করতে যাব, মাত্র কিন্তু দুইটা, আগে কয়টা ছিল তোমাদের মনে আছে? 1, 2, 3, 4, 5 পাঁচটা রিকার্সিভ কল দিয়ে তারপরে আমাকে কি রিপ্রেজেন্টেটিভ খুঁজে বের করেছিলাম। তারপরে কি করেছি, পাথ কম্প্রেশন টেকনিক অনুযায়ী রিপ্রেজেন্টেটিভকে ডিরেক্ট প্যারেন্ট হিসেবে সেট করে দিয়েছি। তাহলে এবার যখন 7 এর কাছে আসলাম, 7 নিজেই নিজের প্যারেন্ট না, তাহলে 7 কি করবে, তার প্যারেন্ট 1 কে কল করবে। হ্যাঁ, 1 নিজেই নিজের প্যারেন্ট, তাহলে 1 এবার 1 রিটার্ন করলো। তাহলে কি হলো যে এবার মাত্র দুইটা রিকার্সিভ কল দিয়েই আমরা রিপ্রেজেন্টেটিভকে খুঁজে বের করলাম। আগের থেকে কি অনেক কম হচ্ছে না রিকার্সিভ ফাংশন কল? তাহলে আমরা কি বলতে পারি যে এটা কি অলমোস্ট কনস্ট্যান্ট টাইমেই সে কিন্তু ফাইন্ড করতে পারছে, অলমোস্ট কনস্ট্যান্ট টাইমেই কিন্তু সে রিপ্রেজেন্টেটিভ ফাইন্ড করতে পারছে। তাহলে ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি কিন্তু আমরা আসলে কনস্ট্যান্ট করেও ফেলতে পারছি। ঠিক আছে, সো এই পর্যন্ত আমরা মাথায় রাখি। নেক্সট দিন আমরা আরো পড়াশোনা করব। তো এখানে যখন অনেকগুলো ফাইন্ড অপারেশন হবে তখন দেখা যাবে যে ট্রিটা প্রায় ফ্ল্যাট হয়ে গেছে, এবং ট্রি যদি প্রায় ফ্ল্যাট হয়ে যায় তাহলে দেখা যাবে এই যে রিকার্সিভ ফাংশন কলও কম হবে, ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটিও অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যাবে, অন অ্যান এভারেজ। ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখলাম যে আমরা ট্রি এর হাইট স্মল রাখার জন্য দুইটা হিউরিস্টিক অ্যাপ্লাই করলাম। একটা ছিল ইউনিয়ন বাই র্যাঙ্ক, যেটা ইউনিয়ন করার সময় অ্যাপ্লাই করি, আর একটা হচ্ছে পাথ কম্প্রেশন, যেটা ফাইন্ড এর সময় অ্যাপ্লাই করি। ঠিক আছে, তো এই দুটা হিউরিস্টিক এবং ডিসজয়েন্ট সেটের কোডগুলো আমরা দেখলাম। আমরা নেক্সট দিন আরো কিছু প্র্যাকটিস করব, তারপরে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করব। তো আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো। আমাদের যদিও আরো অনেক পড়াশোনা বাকি, সেগুলো করলে আশা করি কনফিউশন থাকলে তখন সেগুলো দূর হয়ে যাবে। ম্যাম এখান থেকে কেমন কোশ্চেন আসে? কেমন কোয়েশ্চেন আসবে সেটা আমরা নেক্সট দিন আসলে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করাবো। যে আমি এখন একটু দেখাই যে এখানে আমি কিছু প্রশ্ন অলরেডি সেট করে রেখেছি যে কেমন টাইপের আসলে আসতে পারে। সো এই টাইপের এক্সারসাইজ করলে আশা করা যায় যে পরীক্ষায় কমন পাবে, বাট 100% কমন পাবে সেটা তো বলা যায় না, বাট একটা আইডিয়া পাবে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে। আরেকটা ব্যাপার যেটা বলেছি তোমাদেরকে, ফাইনালে কিন্তু অনেক থিওরিটিক্যাল প্রশ্ন আসবে। তো এই যে যে টেকনিকগুলো নিয়ে আলোচনা করলাম, তোমাকে কিন্তু এরকম থিওরিটিক্যাল প্রশ্নও দিতে পারে যে পাথ কম্প্রেশন কিভাবে ট্রি এর হাইট রিডিউস করছে, এরকম এক্সাম্পল দিয়ে দেখাও। তো এরকম একটা গ্রাফ নিয়ে তোমাকে হয়তো এক্সাম্পল দিয়ে দেখিয়ে ডিসক্রাইব করতে হতে পারে যে হ্যাঁ, পাথ কম্প্রেশন টেকনিক এভাবে কাজ করে এবং এভাবে ট্রিটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। সো থিওরিটিক্যাল জিনিস কিন্তু পড়াশোনা করতে হবে, এটা বারবার বলে রেখেছি কিন্তু আমি। ঠিক আছে মিস, হ্যাঁ বলো। আচ্ছা মিস, আমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা জানি কোথায় ছিল? অ্যাসাইনমেন্টে তো আলাদাভাবে কোয়েশ্চেন দেইনি, যে প্রত্যেক ক্লাসে যখন পড়িয়েছি তোমাদেরকে তখন একটা জি একটা জি, প্রশ্ন দিয়েছি না আমি, ওটা তো হ্যাঁ। কোথাও অর্গানাইজ ওয়েতে দিইনি তোমাদেরকে। আচ্ছা, মানে ওই যে ঈদের আগে আপনি যেভাবে আর কি লিখে দিয়েছিলেন ওইগুলোই অ্যাসাইনমেন্ট, তাই না? হ্যাঁ, ওগুলোই অ্যাসাইনমেন্ট। 11টা প্রশ্ন দিয়েছিলাম তাই না, আমার যতটুকু মনে পড়ে। জি জি, ওগুলো তো ভালোভাবে পড়বে, আর সাথে হ্যাঁ, ওগুলোই অ্যাসাইনমেন্ট থাকবে। আরো যদি আচ্ছা অ্যাসাইনমেন্ট থাকে আমি তোমাদের স্পেসিফিক ভাবে বলে দিব যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ম্যাম আমি উইথড্র রিকোয়েস্ট দিয়েছিলাম, এটা একটু অ্যাকসেপ্ট করে দিন। তুমি কি এটা আজকে সকালে বা কালকে এরকম কিছু দিয়েছো? আমি তো লাস্ট যতগুলো উইথড্র রিকোয়েস্ট এসেছে সবগুলো আমি অ্যাপ্রুভ করে দিয়েছি। ম্যাম গতকালকে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে আমি হয়তো অ্যাপ্রুভ করে দিয়েছি, সেটা হয়তো ডিপার্টমেন্টের হেড বা এক্সাম কন্ট্রোলার অফিস ওই পর্যন্ত গিয়েছে। অপেক্ষা করো, 2-3 দিন অপেক্ষা করলেই হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।